নিয়ে এলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সত্যান্বেষী চরিত্র ব্যোমকেশের আরেকটি গল্প, পথের কাঁটা। গল্প পাঠে আমি, বর্ণিতা দেপাল। ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করে টেবিলের একপাশে রেখে দিল। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে অন্যমনস্কভাবে জানলার বাইরে তাকিয়ে রইল। বাইরে কুয়াশা বর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলায় আলো ঝলমল করছিল। বাড়ির তেতালার ঘর কয়টি নিয়ে আমাদের বাসা। বসবার ঘরটির জানলা থেকে শহরের ও আকাশের একাংশ বেশ দেখা যায়। নিচে নগরীর কর্মকোলাহল আরম্ভ হয়ে গেছে। হ্যারিসন রোডের ওপর গাড়ি, মোটর, ট্রামের ছুটাছুটি ও ব্যস্ততার অন্ত নেই। আকাশেও এই চাঞ্চল্য কিছু পরিমাণে প্রতিফলিত হচ্ছে। চড়াই পাখিগুলো অনাবশ্যক কিচিমিচি করতে করতে আকাশে উড়ে যাচ্ছে। তাদের অনেক উপরে এক ঝাঁক পায়রা কলকাতা শহরটাকে নিচে ফেলে যেন সূর্যালোক পরিক্রমণ করবার আশায় উপর থেকে আরো ঊর্ধ্বে উঠছে। বেলা প্রায় ৮টা। প্রভাতী চা ও জলখাবার শেষ করে আমরা দুইজন অলসভাবে সংবাদপত্রের পৃষ্ঠা হতে বাইরের জগতের বার্তা গ্রহণ করছিলাম। ব্যোমকেশ জানলার দিক থেকে চোখ ফিরিয়ে বলল, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরোচ্ছে, লক্ষ্য করেছো? আমি বললাম। না, বিজ্ঞাপন আমি পড়ি না। ভ্রু তুলে একটু বিস্মিতভাবে ব্যোমকেশ বলল, বিজ্ঞাপন পড়ো না? তবে পড়ো কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি খবর। অর্থাৎ মাঞ্চুরিয়ায় কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে 3টে ছেলে হয়েছে এই পড়ো? ওসব পড়ে লাভ কি? সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ব্যোমকেশ অদ্ভুত লোক, কিন্তু সে পরিচয় ক্রমশ প্রকাশ পাবে। বাইরে থেকে তাকে দেখে বা তার কথা শুনে একবার মনে হয় না যে তার মধ্যে অসামান্য কিছু আছে, কিন্তু তাকে খোঁচা দিয়ে প্রতিবাদ করে একটু উত্তেজিত করে দিতে পারলেই ভেতরকার মানুষটি কচ্ছপের মতো বেরিয়ে আসে। সে স্বভাবত স্বল্পভাষী, কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে একবার তাকে চটিয়ে দিতে পারলে তার ছুরির মতো শানিত ঝকঝকে বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়ে বেরিয়ে পড়বে। তখন তার কথাবার্তা সত্যই শুনবার মতো বস্তু হয়ে দাঁড়ায়। আমি খোঁচা দেবার লোভ সামলাতে পারলাম না, বললাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালা তাহলে ভারী শয়তান। সমস্ত কাগজখানা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হয়ে উঠল। সে বলল, তাদের দোষ নেই। তোমার মতো লোকের চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওই সব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিনে দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করবার নতুন ফন্দি আঁটছে, এইসব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে। রয়টারের টেলিগ্রামে ওসব পাওয়া যায় না। আমি হেসে বললাম, তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়বো। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি? ব্যোমকেশ কাগজখানা আমার দিকে ছুড়িয়ে দিয়ে বলল, পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টোতে উল্টোতে এক কোণে একটি অতি ক্ষুদ্র 3 লাইনের বিজ্ঞাপন আমার চোখে পড়ল। লাল পেন্সিল দিয়ে দাগ দেয়া ছিল বলে চোখ পড়ল, না হলে খুঁজে বার করতে বেশ কষ্ট পেতে হতো। পথের কাঁটা। যদি কেউ পথের কাঁটা দূর করতে চান, শনিবার সন্ধ্যা 5:30টার সময় হোয়াইট ওয়ে লেডলের দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রেখে দাঁড়িয়ে থাকবেন।
দু তিনবার পড়েও বিজ্ঞাপনের মাথা মুন্ডু কিছু বুঝতে পারলাম না। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, ল্যাম্প পোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়ালেই পথের কাঁটা দূর হয়ে যাবে, এ বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটাই বা কি বস্তু? ব্যোমকেশ বলল, সেটা এখনো আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে ফি শুক্রবার বার হচ্ছে। পুরনো কাগজ ঘাঁটলেই দেখতে পাবে। আমি বললাম, কিন্তু এই বিজ্ঞাপনের সার্থকতা কি? কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকে। এর তো কোনো মানেই হয় না। ব্যোমকেশ বলল, আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই বলা চলে না। অকারণে কেউ গাঁটের পরি খরচ করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে। কি? যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনে নাম থাকে না বটে, কিন্তু খবরের কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নম্বর দেয়া থাকে, এতে তা নেই। তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায়। এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মজা এই যে এই লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। বুঝতে পারলাম না। আচ্ছা, বুঝিয়ে বলছি, শোনো। যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, ওহে, তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে দাঁড়িয়ে থাকো। এমন ভাবে দাঁড়িয়ে থাকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কি পদার্থ সে তর্ক এখন দরকার নেই, কিন্তু মনে করো তুমি ওই জিনিসটা চাও। তোমার কর্তব্য কি? নির্দিষ্ট স্থানে গিয়ে ল্যাম্প পোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে করো তুমি যথা সময়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলে। তারপর কি হলো? কি হলো? শনিবার বেলা 5:30টার সময় ওই জায়গায় কিরকম লোক সমাগম হয় সেটা বোধহয় তোমাকে বলে দিতে হবে না। এদিকে হোয়াইটওয়ে, লেডল, ওদিকে নিউ মার্কেট, চারিদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্প পোস্ট ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকের ঠেলা খেতে লাগলে, কিন্তু যে আশায় গিয়েছিলে তা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করবার মহৌষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে এলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়া ভুয়ো। তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানি চিঠি কে ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে। তারপর? তারপর আবার কি? চোরে কামারে দেখা হলো না, অথচ শীতকাঠি তৈরি হবার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্বন্ধ স্থাপিত হলো, অথচ তিনি কে, কি রকম চেহারা, তুমি কিছুই জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ থাকিয়ে বললাম, যদি তোমার যুক্তিধারাকে সত্যি বলেই মেনে নেওয়া যায়, তাহলে কি প্রমাণ হয়? এই প্রমাণ হয় যে পথের কাঁটার সওদাগরটি নিজেকে অত্যন্ত সংগোপনে রাখতে চান, এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন, কিন্তু সাধু লোক কখনোই নন। আমি মাথা নেড়ে বললাম, এ তোমার অনুমান মাত্র, এ কি প্রমাণ বলতে পারো না? ব্যোমকেশ উঠে ঘরে পায়চারি করতে করতে বলল, আরে, অনুমানই তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতগুলো অনুমান বই আর কিছুই থাকে না। আইনে যে সার্কামস্টেন্সুয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে, সেটা কি? অনুমান ছাড়া আর কিছুই নয়। অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন পলিপোলাও চলে যাচ্ছে। আমি চুপ করে রইলাম। মন থেকে সায় দিতে পারলাম না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ হতে পারে এ কথা সহজে মেনে নেওয়া যায় না। অথচ ব্যোমকেশের যুক্তি খণ্ডন করাও কঠিন কাজ। সুতরাং নীরব থাকাই শ্রেয় বিবেচনা করলাম। জানতাম যে নীরবতায় সে আরো অসহিষ্ণু হয়ে উঠবে এবং অচিরাৎ আরো জোরালো যুক্তি এনে হাজির করবে। একটা চড়াই পাখি কুটা মুখে খোলা জানলার উপর এসে বসলো। ঘাড় ফিরে ফিরে উজ্জ্বল ক্ষুদ্র চক্ষু দিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে লাগলো। ব্যোমকেশ হঠাৎ দাঁড়িয়ে পড়ে আঙ্গুল দিয়ে নির্দেশ করে বলল, আচ্ছা, ওই পাখিটা কি বলতে চায় বলতে পারো? আমি চমকে উঠে বললাম, কি চায়? ও বোধহয় বাসা তৈরি করবার একটা জায়গা খুঁজছে।
ঠিক জানো, কোনো সন্দেহ নেই? কোনো সন্দেহ নেই। দুই হাত পেছনে রেখে মৃদু হাস্যে ব্যোমকেশ বলল, কি করে বুঝলে? প্রমাণ কি? প্রমাণ আর কি, ওর মুখে কুটো। কুটো থাকলেই প্রমাণ হয় যে বাসা বাঁধতে চায়? দেখলাম ব্যোমকেশের ন্যায়ের প্যাঁচে পড়ে গেছি। বললাম, না, তবে অনুমান। পথে এসো। এতক্ষণ তবে দেয়ালা করছিলে কেন? দেয়ালা করিনি, কিন্তু তুমি যে বলতে চাও চড়াই পাখি সম্বন্ধে যে অনুমান খাটে, মানুষের বেলাতেও সে অনুমান খাটবে। কেন নয়? তুমি যদি মুখে কুটো করে একজনের জানলার উপর উঠে বসে থাকো, তাহলে কি প্রমাণ হবে তুমি বাসা বাঁধতে চাও? না, তাহলে প্রমাণ হবে আমি একটা বদ্ধ পাগল। সে প্রমাণের দরকার আছে কি? ব্যোমকেশ হাসতে লাগলো। বলল, চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমায় মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোঘ। তার ভুল হওয়ার জো নেই। আমারও জিদ চেপে গেল। বললাম, কিন্তু ওই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ভট অনুমান করলে, তা আমি বিশ্বাস করতে পারলাম না। ব্যোমকেশ বলল, সে তোমার মনের দুর্বলতা, বিশ্বাস করবার ক্ষমতা চাই। যা হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার, বিকেলে কোনো কাজও নেই। কালই তোমার বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ উৎকণ্ঠ হয়ে শুনে বলল, অপরিচিত ব্যক্তি, প্রৌঢ়, মোটা সোটা নাদুস নুদুস বললেও অত্যুক্তি হবে না। হাতে লাঠি আছে। কে নি? নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ তেতলায় আমরা ছাড়া তো আর কেউ থাকে না। বলে মুখ টিপে হাসল। বাইরে দরজার কড়া নড়ে উঠল। ব্যোমকেশ ডাকল। ভেতরে আসুন, দরজা খোলা আছে। দাঁড় ঠেলে একটি মধ্যবয়সী স্থূলকায় ভদ্রলোক প্রবেশ করলেন। তার হাতে একটি মোটা মোলক্কা বেতের রূপার মুঠযুক্ত লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরনে কোচানো থান, ফর্সা সুন্দর মুখে দাড়ি গোঁফ কামানো, মাথার সামনে টাক পড়ে পরিষ্কার হয়ে গেছে। তেতলা সিঁড়ি ভেঙে হাঁপিয়ে পড়েছিলেন, তাই ঘরে প্রবেশ করে প্রথমটা কথা বলতে পারলেন না। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছতে লাগলেন। ব্যোমকেশ মৃদুস্বরে আমাকে শুনে বলল, অনুমান, অনুমান। আমি নীরবে তার এই শ্লেষ হজম করলাম, কারণ এতক্ষণে আগন্তুকের চেহারা সম্বন্ধে তার অনুমান যে বর্ণে বর্ণে মিলিয়ে গেছিল তাতে সন্দেহ নেই। ভদ্রলোকটি দম নিয়ে জিজ্ঞাসা করল, ডিটেকটিভ ব্যোমকেশ বাবু কার নাম? মাথার উপর পাখাটা খুলে দিয়ে একখানা চেয়ার দেখিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, বসুন। আমারই নাম ব্যোমকেশ বক্সী, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না। আমি একজন সত্যান্বেষী। যা হোক, আপনি বড় বিপন্ন হয়েছেন দেখছি। একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপরে আপনার গ্রামাফোন পিনের রহস্য শুনবো। ভদ্রলোকটি চেয়ারে বসে পড়ে ফ্যাল ফ্যাল করে ব্যোমকেশের মুখের পানে তাকিয়ে রইল। আমারও বিস্ময়ের অবধি রইল না। এই প্রৌঢ় ভদ্রলোকটিকে দেখবা মাত্র তাকে গ্রামাফোন পিন রহস্যের সঙ্গে যোগ করা কিরূপে সম্ভব হলো, তা একেবারেই আমার মাথায় কিছু ঢুকছিল না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখেছি, কিন্তু এটা যেন ভুজবাজির মতো ঠেকলো। ভদ্রলোক অতি কষ্টে আত্মসম্বরণ করে বলেন, আপনি আপনি জানলেন কি করে? সহাস্যে ব্যোমকেশ বলল, অনুমান মাত্র। প্রথমত আপনি প্রৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন, এবং শেষ কথা, আমার সাহায্য নিতে চান। সুতরাং কথাটা অসম্পূর্ণ রেখে ব্যোমকেশ হাত নেড়ে বুঝিয়ে দিল যে এরপর তার আগমনের কারণ আবিষ্কার করা শিশুর পক্ষেও সহজসাধ্য। এখানেই বলে রাখা ভালো, কিছুদিন থেকে এই কলকাতা শহরে এক অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটছিল, এবং যাকে গ্রামাফোন পিন মিস্ট্রি নাম দিয়ে শহরের দেশি বিলাতি সংবাদপত্রগুলো বিরাট হুলস্থুল বাঁধিয়ে দিচ্ছিল। তার ফলে কলকাতাবাসী লোকের মনে কৌতূহল, উত্তেজনা, আতঙ্কের অবধি ছিল না। সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পাঠ করে চায়ের দোকানের জল্পনা উত্তেজনায় একেবারে দড়িছেঁড়া হয়ে উঠছিল।
এবং বাড়ি থেকে পথে বার হওয়ার পূর্বে প্রত্যেক বাঙালি গৃহস্থেরই গায়ে কাঁটা দিতে আরম্ভ করছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক পূর্বে সুকিয়া স্ট্রিট নিবাসী জয়হরি সান্যাল নামক জনৈক প্রৌঢ় ভদ্রলোক প্রাতঃকালে কর্নওয়ালি স্ট্রিট দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে অন্য ফুটপাথে যাওয়ার জন্য যেমনই পথে নেমেছিলেন, অমনি হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেলেন। সকালবেলা রাস্তায় লোকজনের অভাব ছিল না। সকলে মিলে তাকে ধরাধরি করে তুলে আনবার পর দেখা গেল যে তার দেহে প্রাণ নেই। হঠাৎ কি সে মৃত্যু হলো অনুসন্ধান করতে গিয়ে চোখে পড়ল তার বুকের উপর এক বিন্দু রক্ত লেগে আছে। আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করে লাশ হাসপাতালে পাঠিয়ে দিল। সেখানে মরণোত্তর পরীক্ষায় ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখেছিলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটি গ্রামাফোনের পিন বিঁধে আছে। কেমন করে এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করলো তার কারণ বিশেষজ্ঞ অস্ত্রচিকিৎসক লিখলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন মৃতের সামনের দিক থেকে বক্ষের চামড়া ও মাংস ভেদ করে মর্মস্থানে প্রবেশ করেছে এবং মৃত্যুও প্রায় সঙ্গে সঙ্গে হয়েছে। এই ঘটনা নিয়ে সংবাদপত্রে বেশ একটু আন্দোলন হলো এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবনচরিত বের হয়ে গেল। এটা হত্যাকাণ্ড কিনা এবং যদি তাই হয় তবে কিভাবে এটা সংঘটিত হলো তা নিয়ে অনেক গবেষণা প্রকাশিত হলো। কিন্তু একটা কথা কেউই পরিষ্কার করে বলতে পারলো না, এই হত্যার উদ্দেশ্য কি এবং যে হত্যা করেছে তার এতে কি স্বার্থ। সরকারের পুলিশ যে এর তদন্তভার গ্রহণ করেছিল সেটাও কাগজে প্রকাশ হলো। চায়ের দোকানের কাজীরা ফতোয়া দিলেন, ও কিছু নয়। লোকটার হার্ট ফেল করেছিল, কিন্তু উপস্থিত ভালো সংবাদের দুর্ভিক্ষ ঘটায় কাগজওয়ালারা এই নতুন ফন্দি বার করে তিলকে তাল করে তুলেছে। এর দিন আষ্টেক পরে শহরের সব সংবাদপত্রে 1.5 ইঞ্চি টাইপের যে সংবাদ বার হলো তাতে কলকাতার ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় খাড়া হয়ে উঠে বসলেন। চায়ের বৈঠকের ত্রিকালজ্ঞ ঋষিদের তৃতীয় নয়ন একেবারে বিস্ফোরিত হয়ে খুলে গেল। এত প্রকার গুজব, আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করলো যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না। দৈনিক ধূমকেতু লিখল, আবার গ্রামাফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলকাতার পথঘাট নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন, কয়েকদিন পূর্বে জয়হরি সান্যাল পথ দিয়ে যেতে যেতে হঠাৎ মৃত্যুমুখে পড়ে যান। পরীক্ষায় তার হৃৎপিণ্ড থেকে একটি গ্রামাফোন পিন বের হয় এবং ডাক্তার ওটাই মৃত্যুর কারণ বলে নির্দেশ করেন। আমরা তখনই সন্দেহ করেছিলাম যে এটা সাধারণ ব্যাপার নয়, এর ভেতরে একটা ভীষণ ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমাদের এই সন্দেহ সত্যি পরিণত হয়েছে। গতকাল ওই রকমই আরেকটি লোমহর্ষক ব্যাপার ঘটেছে। কলকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মল্লিক কাল দুপুরবেলা প্রায় 5:30টার সময় গাড়িতে করে গড়ের মাঠের দিকে বেড়াতে গিয়েছিলেন। রেড রোডের কাছে গিয়ে তিনি মোটর থামিয়ে পায়ে হেঁটে বেড়ানোর জন্য যে গাড়ি থেকে নামলেন এবং নেমে কিছু দূর গিয়েছেন, অমনি ও শব্দ করে মাটিতে পড়ে গেলেন। তার সোফার ও রাস্তার অন্যান্য লোক মিলে তাড়াতাড়ি তাকে আবার গাড়িতে তুলল, কিন্তু তিনি আর তখন বেঁচে নেই। এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধি হয়ে গেছিল, কিন্তু সৌভাগ্য সময়ের মধ্যেই পুলিশ এসে পড়ল। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল। পুলিশ তার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখে অপঘাত মৃত্যু সন্দেহ করে তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠিয়ে দেন। সব ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামাফোন পিন আটকিয়ে আছে। এই পিন তার সামনের দিক থেকে নিক্ষিপ্ত হয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা আকস্মিক দুর্ঘটনা নয়। একদল
ক্রূরকর্মা নরঘাতক কলকাতা শহরে আবির্ভূত হয়েছে। এরা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদের খুন করতে আরম্ভ করেছে তা অনুমান করা কঠিন। সব থেকে আশ্চর্য এদের হত্যা করার প্রণালী। কোথা থেকে কোন অস্ত্রের সাহায্যে এরা হত্যা করছে তা গভীর রহস্যে আবৃত। কৈলাসবাবু অত্যন্ত হৃদয়বান, অমায়িক প্রকৃতির লোক ছিলেন। তার সঙ্গে কারো শত্রুতা থাকা সম্ভব বলে মনে হয় না। মৃত্যুর সময় তার বয়স মাত্র 48 বৎসর হয়েছিল। কৈলাসবাবু বিপত্নিক ও অপুত্রক ছিলেন। তার একমাত্র কন্যাই তার সম্পত্তির উত্তরাধিকারিণী। আমরা কৈলাসবাবুর শোক সন্তপ্ত মেয়ে ও জামাইকে আমাদের আন্তরিক সহানুভূতি জানিয়েছি। পুলিশ সজোরে তদন্ত চালিয়েছে। প্রকাশ যে কৈলাসবাবুর সোফার কালী সিংকে সন্দেহের উপর গ্রেপ্তার করা হয়েছে। অতঃপর 2 হপ্তাহ ধরে খবরের কাগজে খুব হইচই চলল। পুলিশ সবেগে অনুসন্ধান চালাতে লাগলো এবং অনুসন্ধানের বেগে বোধহয় গলদঘর্ম হয়ে উঠল। কিন্তু অপরাধী ধরা পড়া দূরের কথা, গ্রামাফোন পিনের জমাট রহস্য অন্ধকারের ভিতরে আলোকে রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামাফোন পিন দেখা দিল। এবার তার শিকার সুবর্ণবণিক সম্প্রদায়ের একজন ধনাঢ্য মহাজন, নাম কৃষ্ণদয়াল লাহা। ধর্মতলা ও ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হয়ে ইনি পড়ে গেছিলেন, আর ওঠেননি। সংবাদপত্রে যে বিরাট রই রই আরম্ভ হলো তা বর্ণনার অতীত। পুলিশের অক্ষমতা সম্বন্ধেও সম্পাদকীয় মন্তব্য তীব্র ও নিষ্ঠুর হয়ে উঠল। কলকাতার অধিবাসীদের বুকের উপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চেপে বসল। বৈঠকখানায়, চায়ের দোকানে, রেস্তোরাঁ ও ড্রয়িং রুমে অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হয়ে গেল। তারপর দ্রুত অনুক্রমে আরো 2টি একই রকম খুন হয়ে গেল। কলকাতা শহর বিহ্বল পক্ষাঘাতগ্রস্তের মতো অসহায় ভাবে পড়ে রইল। এই অচিন্তনীয় বিপদপাতে কি করবে, কেমন করে আত্মরক্ষা করবে, কিছুই যেন ভেবে পাচ্ছিল না। বলা বাহুল্য, ব্যোমকেশ এই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হয়েছিল। চোর ধরা তার পেশা এবং এই কাজে সে বেশ নামও করেছে। ডিটেকটিভ শব্দটার প্রতি তার যতই বিরাগ থাক, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ, ভিন্ন আর কিছু নয়, তা সে মনে মনে ভালো রকমই জানত। তাই এই অভিনব হত্যাকাণ্ড তার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করে তুলেছিল। ইতিমধ্যে বিভিন্ন অবস্থানগুলি আমরা দুজনে মিলে দেখে এসেছিলাম। এর ফলে ব্যোমকেশ কোনো নতুন জ্ঞান লাভ করেছিল কিনা জানি না, করে থাকলেও আমাকে কিছু বলেনি। কিন্তু গ্রামাফোন পিন সম্বন্ধে সে যেখানে যেটুকু সংবাদ পেত তাই সযত্নে নোটবুকে টুকে রাখত। বোধহয় তার ভরসা ছিল যে একদিন এই রহস্যের একটা ছিন্নসূত্র তার হাতে এসে পড়বে। তাই আজ যখন সত্য সত্যই সূত্রটি তার হাতে এসে পৌঁছলো, তখন দেখলাম বাইরে শান্ত সংযত ভাব ধারণ করলেও ভিতরে ভিতরে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হয়ে উঠেছে। ভদ্রলোকটি বললেন, আপনার নাম শুনে এসেছিলাম, দেখছি ঠকিনি। গোড়াতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন, তাতে ভরসা হচ্ছে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশের দ্বারা কিছুই হবে না, তাদের কাছে আমি যাইনি মশাই। দেখুন না, চোখের সামনে দিন দুপুরে 5-5টা খুন হয়ে গেল। পুলিশ কিছু পারলে কি? আমিও তো প্রায় গিয়েছিলাম আর একটু হলেই। তার কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে থেমে গেল, কপালে ঘামে রেখা দেখা দিল। ব্যোমকেশ সান্ত্বনার স্বরে বলল, আপনি বিচলিত হবেন না। পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছেন, ভালোই করেছেন। এ ব্যাপারে কিনারা যদি কেউ করতে পারে, তো সে পুলিশ নয়। আমাকে গোড়া থেকে সমস্ত কথা খুলে বলুন। অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না। আমার কাছে অদরকারি কিছু নেই। ভদ্রলোক কতকটা সামলে নিয়ে বলতে আরম্ভ করলেন, আমার নাম শ্রী আশুতোষ মিত্র। কাছেই নেবুতলায় আমি থাকি।
18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসা উপলক্ষে ঘুরে ঘুরেই বেরিয়েছি। বিয়ে থা করবার অবকাশ পাইনি। তাছাড়া ছেলে পিলে নেন্ডি গেন্ডি আমি ভালোবাসি না, তাই কোনোদিন বিয়ে করবার ইচ্ছাও হয়নি। আমি গোছালো লোক, একলা থাকতে ভালোবাসি। বয়সও কম হয়নি, আসছে মাঘে 51 বছর পূর্বে। প্রায় বছর 2 হলো কর্মকাণ্ড থেকে অবসর নিয়েছি। সারা জীবনের উপার্জন লাখ দেড়েক টাকা ব্যাংকে জমা আছে, তারই সুদে আমার বেশ চলে যায়। বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িখানা নিজের। সামান্য গান বাজনার শখ আছে, তাই নিয়ে বেশ নির্ঝঞ্ঝাটে দিনগুলো কেটে যাচ্ছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করল। অবশ্য পোষ্য কেউ আছে? আশুবাবু মাথা নেড়ে বললেন, না, আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই ও হাঙ্গামা পোহাতে হয় না। শুধু একটা লক্ষ্মী ছাড়া বখাটে ভাইপো আছে, সে মাঝে মাঝে টাকার জন্য জ্বালাতন করতে আসতো, কিন্তু সে ছোড়া একেবারে বেহেড মাতাল আর জুয়ারি। ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই, তাই তাকে আর বাড়ি ঢুকতে দিই না। ব্যোমকেশ প্রশ্ন করল। ভাইপোটি কোথায় থাকেন? আশুবাবু একটু পরিতৃপ্তির সঙ্গে বললেন, আপাতত স্ত্রী ঘরে। রাস্তায় মাতলামি করার জন্য এবং পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে 2 মাস জেল হয়েছে। তারপর বলে যান। বিনোদ ছোড়া আমার গুণধর ভাইপো। জেলে যাবার কদিন বেশ আরামে ছিলাম মশাই, কোনো হাঙ্গামা ছিল না। বন্ধু বান্ধব আমার কেউ নেই, কিন্তু জেনে শুনে কোনোদিন কারো অনিষ্ট করিনি। সুতরাং আমার যে শত্রু আছে এ কথাও ভাবতে পারি না। কিন্তু হঠাৎ বিনা মেঘে বজ্রাঘাত হলো। এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনার অতীত। গ্রামাফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে, কিন্তু ও আমার বিশ্বাস হতো না। ভাবতাম সব গাঁজাখুরি, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। কাল সন্ধেবেলা আমি অভ্যাস মতো বেড়াতে বেরিয়েছিলাম, রোজই যাই। জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিস আছে, সেখানে সন্ধ্যাটা কাটিয়ে 9টা সাড়ে 9টার সময় বাড়ি ফিরে আসি। হেঁটেই যাতায়াত করি। আমার যে বয়স, তাতে নিয়মিত হাঁটলে শরীর ভালো থাকে। কাল রাত্রিতে আমি বাড়ি ফিরছি। আমহার স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌমাথার ঘড়িতে তখন ঠিক 9:15। রাস্তায় তখন গাড়ি মোটরের খুব ভিড়। আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম। 2টো ট্রাম পাশ করে গেল। একটু ফাঁক দেখে আমি চৌমাথা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি, তখন হঠাৎ বুকে একটা বিষম ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে বুকের চামড়ার উপর কাঁটা ফোটার মতো একটা ব্যথা অনুভব করলাম। মনে হলো আমার বুক পকেটের ঘড়ির উপর কে যেন একটা প্রকাণ্ড ঘুষি মারলে। উল্টে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমে সামলে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে উঠে পড়লাম। মাথাটা যেন ঘুলিয়ে গিয়েছিল। কেমন করে বুকে ধাক্কা লাগলো কিছুই ধারণা করতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না, কিসে আটকে যাচ্ছে। সাবধানে পকেটের কাপড় সরিয়ে যখন ঘড়ি বার করলাম, তখন দেখি তার কাঁচখানা বুড়ো হয়ে গেছে। আর আর একটা গ্রামাফোনের পিন ঘড়িটাকে ফুঁড়ে মুখ বার করে আছে। আশুবাবু বলতে বলতে আবার ঘরমাক্ত হয়ে উঠলেন। কপালের ঘাম মুছে কাঁপা হাতে পকেট থেকে একটা ঘড়ির বাক্স বের করে ব্যোমকেশের হাতে দিয়ে বললেন, এই দেখুন সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্স খুলে একটি গান মেটালের পকেট ঘড়ি বার করল। ঘড়ির কাঁচ নেই, ঠিক 9টা 20 বন্ধ হয়ে গেছে এবং তার মর্মস্থল ভেদ করে একটি গ্রামাফোন পিনের অগ্রভাগ হিংস্রভাবে পশ্চাৎ দিকে মুখ বার করে আছে। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ গভীর মনঃসংযোগে নিরীক্ষণ করে আবার বাক্সে রেখে দিল। বাক্সটা টেবিলের উপর রেখে আশুবাবুকে বলল। তারপর? আশুবাবু বললেন, তারপর কি করে যে বাড়ি ফিরে এলাম সে আমি জানি আর ভগবান জানেন। দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত্রি চোখের পাতা বুঝতে পারিনি। ভাগ্যে পকেটে ঘড়িটা ছিল, তাই তো প্রাণ বেঁচে গেল।
নইলে আমিও তো এতক্ষণ হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম। আশুবাবু শিউরে উঠলেন। এক রাত্রিতে আমার 10 বছর পরমায়ু ক্ষয় হয়ে গেছে মশাই। প্রাণ নিয়ে কোথায় পালাবো, কি করে আত্মরক্ষা করব, সমস্ত রাত এই শুধু ভাবেছি। শেষ রাতে আপনার নাম মনে পড়লো। শুনেছিলাম আপনার আশ্চর্য ক্ষমতা, তাই ভোর হতে না হতেই ছুটে এসেছি। বন্ধ গাড়িতে চড়ে এসেছি মশাই, হেঁটে আসতে সাহস হয়নি। কি জানি যদি। ব্যোমকেশ উঠে গিয়ে আশুবাবুর কাঁধে হাত রাখলো এবং বলল, আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনার আর কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু দুই হাতে ব্যোমকেশের হাত ধরে বললেন, ব্যোমকেশ বাবু, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, প্রাণ বাঁচান। আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেব। ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরে এসে হাসতে হাসতে বলল, এ তো খুব ভালো কথা। সব শুদ্ধ তাহলে 3000 হলো। গভর্নমেন্টও 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছে না? কিন্তু সে পরের কথা। এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো, ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন? কি রকম শব্দ? মনে করুন মোটরের টায়ার ফাটার মতো শব্দ। আশুবাবু নিঃসংশয়ে বললেন, না। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আর কোন রকম শব্দ? আমি কিছুই মনে করতে পারছি না। ভেবে দেখুন। কিছুক্ষণ চিন্তা করে আশুবাবু বললেন, রাস্তায় গাড়ি ঘোড়া চললে যে শব্দ হয় সেই শব্দই শুনেছিলাম। আর মনে হচ্ছে যেন যে সময় ধাক্কাটা লাগে সে সময় সাইকেলের ঘড়ির কিরিং কিরিং শব্দ শুনেছিলাম। কোন রকম অস্বাভাবিক শব্দ শোনেননি? না। কিছুক্ষণ নীরব থেকে ব্যোমকেশ অন্য প্রশ্ন করল, আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না, অন্তত আমি জানি না। আপনি বিবাহ করেননি, সুতরাং ছেলেপুলে নেই। ভাইপোই বোধহয় আপনার ওয়ারিশ। একটু ইতস্তত করে আশুবাবু বললেন, না। উইল করেছেন? হ্যাঁ। কার নামে সম্পত্তি উইল করেছেন? আশুবাবুর ফর্সা মুখ ধীরে ধীরে রক্তাভ হয়ে উঠছিল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে সংকোচ জড়ানো স্বরে বললেন, আমাকে আর সব কথা জিজ্ঞাসা করুন, শুধু ওই প্রশ্নটি আমায় করবেন না। ওটা আমার সম্পূর্ণ নিজস্ব কথা, প্রাইভেট। বলতে বলতে অপ্রতিভভাবে থেমে গেলেন। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আশুবাবুর মুখের দিকে চেয়ে শেষে বলল, আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিশ তিনি যেই হন, আপনার উইলের কথা জানেন কি? না, আমি আর আমার উকিল ছাড়া আর কেউ জানে না। আপনার ওয়ারিশের সঙ্গে আপনার দেখা হয়? চোখ অন্যদিকে ফিরে আশুবাবু বললেন, হয়। আপনার ভাইপো কতদিন হলো জেলে গেছে? আশুবাবু মনে মনে হিসাব করে বললেন। তা প্রায় 3 সপ্তাহ হবে। ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রুকুঁচকে বসে রইল। অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, আজ তাহলে আপনি আসুন, আপনার ঠিকানা আর ঘড়িটা রেখে যান। যদি কিছু জানবার দরকার হয় আপনাকে খবর দেবো। আশুবাবু শঙ্কিতভাবে বললেন, কিন্তু আমার সম্বন্ধে তো কোনো ব্যবস্থা করলেন না। ইতিমধ্যে যদি আবার। ব্যোমকেশ বলল, আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পারতপক্ষে বাড়ি থেকে বেরোবেন না। আশুবাবুর পাণ্ডুর মুখে বললেন। বাড়িতে আমি একলা থাকি, যদি। ব্যোমকেশ বলল, না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ। তবে ইচ্ছা হয় একজন দারোয়ান রাখতে পারেন। আশুবাবু জিজ্ঞাসা করলেন। বাড়ি থেকে একেবারে বেরোতে পারবো না। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, একান্তই যদি রাস্তায় বেরোনোর দরকার হয়ে পড়ে ফুটপাত দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কোনো দায়িত্ব থাকবে না। আশুবাবু চলে গেলে ব্যোমকেশ ভ্রু কুঁচকে বসে রইল। চিন্তা করার নতুন সূত্র সে অনেক পেয়েছে, তাতে সন্দেহ নেই। তাই আমি তার চিন্তায় বাধা দিলাম না। প্রায় আধ ঘন্টা
চুপ করে বসে থাকার পর সে মুখ তুলল, বলল, তুমি ভাবছো আমি আশিবাবুকে পথে নামতে মানা করলুম কেন, এবং বাড়িতে তিনি নিরাপদ এ কথাই বা জানলুম কি করে? চকিত হয়ে বললাম। হ্যাঁ, ব্যোমকেশ বলল, গ্রামাফোন পিন ব্যাপারে একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছো। সব হত্যাই রাস্তায় হয়েছে, ফুটপাথে নয়, রাস্তার মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছো? না, কি কারণ? এর দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়বার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলে মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম। এমন কি অস্ত্র হতে পারে? ব্যোমকেশ বলল, তা যখন জানতে পারবো গ্রামাফোন পিন রহস্য, তখন আর রহস্য থাকবে না। আমার মাথায় একটা আইডিয়া এসেছিল। বললাম, আচ্ছা, এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়ে গ্রামোফোন পিন শোনা যায়? সব প্রশংসা নেত্রে চেয়ে ব্যোমকেশ বলল, বুদ্ধি খেলিয়েছো বটে, কিন্তু তাতে দু একটা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায়, সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন স্থানই খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দিই, পিস্তল ছুড়লে যে আওয়াজ হয়, রাস্তার গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধ আছে, কথায় আছে, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? আমি বললাম। মনে করো যদি এয়ার গান হয়। ব্যোমকেশ হেসে উঠল। এয়ার গান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনায় নতুনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না হে না, অত সহজ নয়। এর মধ্যে ভাববার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক, ছোড়বার সময় তার একটা শব্দ হবেই। সে শব্দ ঢাকা পড়ে কি করে? আমি বললাম। তুমিই তো এক্ষুনি বলছিলে শব্দে শব্দ ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হয়ে বসে চোখ বড় বড় করে আমার মুখের দিকে চেয়ে রইল। আস্তে আস্তে বলল, ও ঠিক তো, ও ঠিক তো। আমি বিস্মিত হয়ে বললাম। কি হলো? ব্যোমকেশ নিজের দেহটাকে একটা ঝাঁকানি দিয়ে যেন চিন্তার মোহ ভেঙে ফেলল। বলল, কিছু না। ও এই গ্রামাফোন পিন রহস্য নিয়ে যতই ভাবা যায়, ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সব হত্যা এক সুতোয় গাঁথা। সবগুলোর মধ্যেই একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না। কি রকম? ব্যোমকেশ হাত গুনতে গুনতে বলল, প্রথমত দেখো, যারা খুন করেছেন তারা সবাই যৌবনের সীমা অতিক্রম করেছিলেন। আশুবাবু, যিনি ঘড়ির কল্যাণে বেঁচে গেছেন, তিনিও প্রৌঢ়। তারপর দ্বিতীয় কথা, তারা সকলেই অর্থবান লোক ছিলেন। হতে পারে কেউ বেশি ধনী, কেউ কম ধনী, কিন্তু গরিব কেউ নয়। তৃতীয় কথা, সকলেই পথের মাঝখানে হাজার লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, এইটাই সবচেয়ে প্রণিধানযোগ্য, তারা সবাই অপুত্রক। আমি বললাম। তুমি তাহলে অনুমান করো যে? ব্যোমকেশ বলল, অনুমান এখনো আমি কিছু করিনি, এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি। ইংরেজিতে যাকে বলে প্রেমিস। আমি বললাম। কিন্তু এই কটি প্রেমিস থেকে অপরাধীদের ধরা? আমাকে শেষ করতে না দিয়ে ব্যোমকেশ বলল, অপরাধীদের নয় অজিত, অপরাধীর। গৌরবে ছাড়া এখানে বহুবচন একেবারে অনাবশ্যক। খবরের কাগজওয়ালারা মার্ডার্স গ্যাং বলে যতই চিৎকার করুক, গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোক আছে। তিনি এই নরমের যজ্ঞের হোতা, ঋত্বিক এবং যজমান। এক কথায় পরব্রহ্মের মতো ইনি, একমেবাদ দ্বিতীয়ম। আমি সন্দেহ প্রকাশ করে বললাম। এ কথা তুমি কি করে বলতে পারো? কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ বলল, প্রমাণ অনেক আছে, কিন্তু উপস্থিত একটা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্যভেদ করবার শক্তি পাঁচজন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে? প্রত্যেকটি পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে ঢুকেছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথাই ধরো, ঘড়িটা না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন টিপ কি পাঁচজনের হয়? এ যেন চক্রছিদ্র পথে মৎস্যচক্ষু বিদ্ধ করার মতো। দ্রৌপদীর স্বয়ংবর মনে আছে তো? ভেবে দেখো,
সে কাজ একা অর্জুনই পেরেছিল। মহাভারতের যুগেও এমন অমোঘ নিশানা একজন বই দুজনের ছিল না। বলে হাসতে হাসতে সে উঠে পড়ল। আমাদের এই বসবার ঘরের পাশে আরেকটি ঘর ছিল, সেটা ব্যোমকেশের নিজস্ব। এ ঘরে সে সকল সময় আমাকেও ঢুকতে দিত না। বস্তুত এ ঘরখানা ছিল একসঙ্গে তার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম। আশুবাবুর ঘড়িটা তুলে সেই ঘরটায় প্রবেশ করতে করতে ব্যোমকেশ বলল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয়ে এটা তত্ত্ব আহরণ করা যাবে। আপাতত স্নানের বেলা হয়ে গেছে। বিকেলে প্রায় 3:30 সময় ব্যোমকেশ বের হয়ে গিয়েছিল। কি কাজে গিয়েছিল জানি না। যখন ফিরল তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। আমি তার জন্য প্রতীক্ষা করছিলাম। চায়ের সরঞ্জামও তৈরি ছিল। সে আসতেই ভৃত্য টেবিলের উপরে চা জল খাবার দিয়ে গেল। আমরা নিঃশব্দে সেসব শেষ করলাম। এমন অভ্যেস হয়ে গিয়েছিল যে ওই কাজটা একসঙ্গে না করলে মনোপুত হয় না। একটা চুরুট ধরিয়ে চেয়ারে ঠেসান দিয়ে বসে ব্যোমকেশ প্রথম কথা বলল। আশুবাবু লোকটিকে তোমার কেমন মনে হয়? ঈষৎ বিস্মিত ভাবে বললাম, কেন বলো দেখি? আমার তো বেশ ভালো লোক বলেই মনে হয়। নিরীহ ভালো মানুষ গোছের। ব্যোমকেশ বলল। আর নৈতিক চরিত্র? আমি বললাম, মাতাল ভাইপোর উপরে যেরকম চটা, তাতে নৈতিক চরিত্র তো ভালো বলেই মনে হয়। তার উপর বয়স্ক লোক, বিয়ে করেননি। যৌবনে যদি কিছু উচ্ছৃঙ্খলতা করে থাকেন অন্য কথা, কিন্তু এখন আর ওর সেসব করার বয়স নেই। ব্যোমকেশ মুচকি হেসে বলল, বয়স না থাকতে পারে, কিন্তু একটি স্ত্রীলোক আছে। জোড়াসাঁকোর যে গানের মজলিসে আশুবাবু নিত্য গান বাজনা করে থাকেন, সেটি ওই স্ত্রীলোকের বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধহয় ঠিক বলা হয় না, কারণ বাড়ির ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন। এবং গানের মজলিস বললেও বোধহয় ভুল বলা হয়, যেহেতু দুটি প্রাণীর বৈঠককে কোনো মতেই মজলিস বলা চলে না। বলো কি হে, বুড়োর প্রাণে তো রস আছে দেখছি। শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু ওই নাগরিকাটির ভরণ পোষণ করে আসছেন। সুতরাং তার একনিষ্ঠতা সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই। আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসুর সেখানে প্রবেশাধিকার নেই। দরজায় কড়া পাহারা। উৎসুক হয়ে বললাম, তাই নাকি? সঙ্গীত পিপাসু সেজে ঢোকবার মতলব করেছিলে বুঝি? নাগরিকাটির দর্শন পেলে? কিরকম দেখতে শুনতে? ব্যোমকেশ বলল, একবার চকিতের ন্যায় দেখা পেয়েছিল, কিন্তু রূপ বর্ণনা করে তোমার মতো কুমার ব্রহ্মচারীর চিত্তচাঞ্চল্য ঘটাতে চায় না। এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড় জোর 19-20। আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না। আমি হেসে বললাম, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী হয়ে উঠলে কেন? ব্যোমকেশ বলল, অপরিমিত কৌতূহল আমার একটা দুর্বলতা। তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিশ সম্বন্ধে মনে একটা খটকা লেগেছিল। ইনি তাহলে আশুবাবুর উত্তরাধিকারিণী? সেরকমই অনুমান হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকের দেখা পেলুম, ফিটফাট বাবু, বয়স 35-36। দ্রুত বেগে এসে দারোয়ানের হাতে একখানা চিঠি গুঁজে দিয়ে দ্রুত বেগে চলে গেলেন। কিন্তু ও কথা যাক, বিষয়টা মুখরোচক বটে, কিন্তু লাভজনক নয়। ব্যোমকেশ উঠে ঘরময় পায়চারি করতে লাগলো। বুঝলাম অবান্তর আলোচনায় আকৃষ্ট হয়ে পাছে তার মন প্রকৃত অনুসন্ধানের পথ থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ে, পাছে আশুবাবুর জীবনের গোপন ইতিহাস তার উপস্থিত বিপদ এবং বিপদ মুক্তির সমস্যা অপেক্ষা বড় হয়ে ওঠে, এই ভয়ে ব্যোমকেশও আলোচনাটা আর বাড়তে দিল না। এমনি ভাবেই যে মানুষের মন নিজের অজ্ঞাতসারে গৌণ বস্তুকে মুখ্য বস্তু অপেক্ষা প্রধান করে তুলে শেষে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে, তা আমারও অজ্ঞাত ছিল না। তাই আমি জিজ্ঞাসা করলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ব্যোমকেশ আমার সম্মুখে দাঁড়িয়ে মৃদু হাস্যে বলল,
ঘড়ি থেকে তিনটে তত্ত্ব লাভ করেছি। এক, গ্রামাফোন পিনটি সাধারণ এডিশন মার্কা পিন। দুই, তার ওজন দুরতি। তিন, আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামত হবে না। আমি বললাম। তার মানে দরকারি তথ্য কিছুই পাওনি? ব্যোমকেশ চেয়ার টেনে বসে বলল, তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছোড়বার সময় হত্যাকারী আর হত ব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবে না। একটা গ্রামাফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুঁড়লে এমন অব্যর্থ লক্ষ্য হতে পারে না। অথচ হত্যাকারীর টিপ কিরকম অভ্রান্ত তা তো দেখেছো। প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকেছে। আমি বিস্মিত অবিশ্বাসের সুরে বললাম, 7-8 গজ দূর থেকে মেরেছে, তবু কেউ ধরতে পারলে না? ব্যোমকেশ বলল, এইটাই হয়ে দাঁড়িয়েছে প্রধান প্রহেলিকা। ভেবে দেখো, খুন করবার পর লোকটা হয়তো দর্শকদের মধ্যেই ছিল, হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিত করেছে, কিন্তু তবু কেউ বুঝতে পারলে না কি করে সে এমন ভাবে আত্মগোপন করলে। আমি অনেকক্ষণ চিন্তা করে করলাম, আচ্ছা, এমন তো হতে পারে হত্যাকারী পকেটের ভেতরে এমন একটা যন্ত্র নিয়ে বেড়ায় যা থেকে গ্রামাফোন পিন ছোড়া যায়, তারপর তার শিকারের সামনে এসে পকেট থেকে যন্ত্রটা ফায়ার করে। পকেটে হাত দিয়ে অনেকেই রাস্তায় চলে, সুতরাং কারো সন্দেহ হয় না। ব্যোমকেশ বলল, তা যদি হতো তাহলে ফুটপাতের উপরেই তো কাজ সারতে পারতো, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোনো যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছোড়া যায়, অথচ তার নিক্ষিপ্ত গুলি একটা মানুষের শরীর ফুটো করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছতে পারে। তাতে কতখানি শক্তির দরকার ভেবে দেখেছো? আমি নিরুত্তর হয়ে রইলাম। ব্যোমকেশ হাঁটুর উপর কনুই রেখে হাতের উপর চিবুক রেখে বহুক্ষণ চুপ করে বসে রইল। শেষে বলল, বুঝতে পারছি এর একটা খুব সহজ সমাধান হাতের কাছেই রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবার ধরবার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। রাত্রিবেলা এ বিষয়ে আর কোনো কথা হলো না। নিদ্রার আগে পর্যন্ত ব্যোমকেশ অন্যমনস্ক এবং বিমনা হয়ে বসে রইল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থেকেও তার যুক্তির ফাঁদে ধরা দিচ্ছে না, তারই পেছনে তার মন যে ব্যাধের মতো ছুটছে, তা বুঝে আমিও তার একাগ্র মনটাকে আর বাধা দিলাম না। পরদিন সকালে চিন্তাক্রান্ত মুখেই সে বিছানা ছেড়ে উঠল এবং তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে 1 কাপ চা গলাধঃকরণ করে বাইরে বেরিয়ে গেল। ঘন্টা দিনেক পর যখন ফিরল তখন জিজ্ঞাসা করলাম। কোথায় গেছিলে? ব্যোমকেশ জুতোর ফিতা খুলতে খুলতে অন্য মনে বলল। উকিলের বাড়ি। তাকে উন্মনা দেখে আমি আর প্রশ্ন করলাম না। দুপুরের দিকে তাকে একটু আনন্দিত দেখলাম। সমস্ত দুপুর সে নিজের ঘরে দরজা বন্ধ করে কাজ করছিল। একবার টেলিফোনে কার সঙ্গে যেন কথা বলছিল শুনতে পেয়েছিলাম। প্রায় 4:30-র সময় সে দরজা খুলে গলা বাড়িয়ে বললে, ওহে, কাল কি ঠিক হয়েছিল ভুলে গেলে? পথের কাঁটার প্রত্যক্ষ প্রমাণ দেবার যে সময় উপস্থিত। সত্যই পথের কাঁটার কথা একবারে ভুলে গেছিলাম। ব্যোমকেশ শেষে বলল, এসো এসো, তোমায় একটু সাজসজ্জা করে দিই, এমনি গেলে তো চলবে না। আমি তার ঘরে ঢুকে বললাম। চলবে না কেন? ব্যোমকেশ এবার কাঠের কভারযুক্ত আলমারি খুলে তার ভেতর থেকে একটি টিনের বাক্স বার করলো। বাক্স থেকে ক্রেপ, কাঁচি, স্পিরিট গাম ইত্যাদি বেছে নিয়ে বুরুশ দিয়ে আমার মুখে স্পিরিট গাম লাগাতে লাগাতে বলল, অজিত বন্ধুজি ব্যোমকেশ বক্সীর বন্ধু, এ খবর অনেক মহাত্মাই জানেন কি না, তাই একটু সতর্কতা। মিনিট 15 পরে আমার অঙ্গসজ্জা শেষ করে যখন ব্যোমকেশ ছেড়ে দিল, তখন আয়নার সামনে গিয়ে দেখি কি সর্বনাশ! এ তো অজিত বন্দ নয়, এ যে সম্পূর্ণ আলাদা লোক। ফ্রেঞ্চ কাট দাড়ি, ছুঁচলো গোঁফ, যে অজিত বন্দর কোশমিন কালেও ছিল না। বয়সও তো প্রায় 10 বছর বেড়ে গেছে, রং বেশ একটু ময়লা। আমি ভয় পেয়ে বললাম। এই বেশি রাস্তায় বেরোতে হবে যদি পুলিশে ধরে। ব্যোমকেশ সহাস্যে বলল, মা ভই, পুলিশ বাবার সাধ্য নেই তোমাকে চিনতে পারে। বিশ্বাস না হয় নিচের তলার কোনো চেনা ভদ্রলোকের সঙ্গে কথা কয়ে দেখো, জিজ্ঞাসা করো
অজিত বাবু কোথায় থাকেন? আমি আরো ভয় পেয়ে বললাম, না না, তার দরকার নেই, আমি এমনি যাচ্ছি। বাইরে বেরোনোর সময় ব্যোমকেশ বলল, কি করতে হবে তোমার তো জানাই আছে, শুধু ফেরবার সময় একটু সাবধানে এসো, পিছু নিতে পারে। সে সম্ভাবনাও আছে নাকি? অসম্ভব নয়, আমি বাড়িতেই রইলুম, যত শিগগির পারো ফিরে এসো। পথে বেরিয়ে প্রথমে খুব অস্বস্তি লাগছিল, কিন্তু ক্রমে যখন দেখলাম আমার ছদ্মবেশ কারো দৃষ্টি আকর্ষণ করছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হলাম। একটু সাহসও হলো। মোড়ের একটা দোকানে আমি নিয়মিত পান খেতাম। খোট্টা পানওয়ালা আমাকে দেখলেই সেলাম করত। সেখানে গিয়ে সদর্পে পান চাইলাম। লোকটা নির্বিকার চিত্তে পান দিয়ে পয়সা কুড়িয়ে নিল। আমার পানে ভালো করে দেখলো না পর্যন্ত। 5টা বেজে গেছে, সুতরাং আর বিলম্ব করা যুক্তিযুক্ত নয় বলে ট্রামে চড়লাম। স্প্ল্যানেডে নেমে বেড়াতে বেড়াতে সংকেত স্থানে উপস্থিত হলাম। মনের অবস্থা যদিও ঠিক অভিসারিকার মতো নয়, তবু বেশ একটু কৌতুক ও উত্তেজনা অনুভব করতে লাগলাম। কৌতুক কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। যে পথে জনস্রোত জলস্রোতের মতোই ছুটে চলছে, সেখানে স্থানুর মতো দাঁড়িয়ে থাকা সহজ ব্যাপার নয়। 2-4টা কনইয়ের গুতা নির্বিকারভাবে হজম করলাম। অকারণে সঙের মতো ল্যাম্প পোস্ট ধরে দাঁড়িয়ে থাকার অন্য বিপদও আছে। চৌমাথার উপর একটা সার্জেন্ট দাঁড়িয়েছিল। সে সপ্রশ্নভাবে আমার দিকে 2-3 বার দৃষ্টি নিক্ষেপ করলো। এখনই হয়তো এসে জিজ্ঞাসা করবে, কেন দাঁড়িয়ে আছো? কি করি? ফুটপাতের ধারেই হোয়াইটওয়ে লেডেলের দোকানের একটা প্রকাণ্ড কাঁচ ঢাকা জানলায় নানা রকম বিলাতি পণ্য সাজানো ছিল। সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মনে ভাবলাম, পাড়া গিয়ে ভূত মনে করে ক্ষতি নেই, গাঁট কাটা ভেবে হাতে হাত করানা পুড়িয়ে দেয়। ঘড়িতে দেখলাম 5টা 50। কোনো ক্রমে আর 10টা মিনিট কাটাতে পারলেই বাঁচা যায়। অধীরভাবে অপেক্ষা করতে লাগলাম। মনটা নিজের পাঞ্জাবির পকেটের মধ্যেই পড়ে রইল। 2-1বার পকেটে হাত দিয়েও দেখলাম, কিন্তু সেখানে নতুন কিছুই হাতে ঠেকলো না। অবশেষে 6টা বাজতেই একটা আরামের নিঃশ্বাস ফেলে ল্যাম্পপোস্ট ছেড়ে বেরিয়ে এলাম। পকেট দুটো ভালো করে পরীক্ষা করলাম, চিঠিপত্র কিছুই নেই। নিরাশার সঙ্গে সঙ্গে একটা আনন্দ হতে লাগলো। যাক, ব্যোমকেশের অনুমান যে অভ্রান্ত নয়, তার একটা দৃষ্টান্ত পাওয়া গেল। এবার তাকে একটু খোঁচা দিতে হবে। এরকম নানা কথা ভাবতে ভাবতে স্প্ল্যানেডের ট্রাম ডিপোতে এসে পৌঁছালাম। ছবি নিবেন বাবু? কানের অত্যন্ত কাছে শব্দ শুনে চমকে ফিরে দেখি, লুঙ্গি পরা নিচ শ্রেণীর একজন মুসলমান একখানা খাম আমার হাতে গুজে দিচ্ছে। অবাক হয়ে খুলতেই একখানা কুৎসিত ছবি বেরিয়ে পড়ল। এরকম ছবির ব্যবসা কলকাতার রাস্তাঘাটে চলে জানতাম, তাই ঘৃণা ভরে সেটা ফেরত দিতে গিয়ে দেখি লোকটা নেই। সামনে পেছনে চারদিকে চেয়ে দেখলাম, কিন্তু ভিড়ের মধ্যে সেই লুঙ্গি পরা লোকটাকে কোথাও দেখতে পেলাম না। অবাক হয়ে কি করব ভাবছি, এমন সময় একটি ছোট্ট হাসির শব্দে চমক ভেঙে দেখলাম একজন বৃদ্ধ গোছের ফিরিঙ্গি ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার দিকে না তাকিয়েই তিনি পরিষ্কার বাংলায় একান্ত পরিচিত কণ্ঠে বললেন, চিঠি তো পেয়ে গেছো দেখছি, এবার বাড়ি যাও, একটু ঘুরে যেও। এখান থেকে ট্রামে বউবাজারের মোড় পর্যন্ত যেও, সেখান থেকে বাসে করে হাওড়ার মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সিতে করে বাড়ি যাবে। সার্কুলার রোডের ট্রাম এসে সামনে দাঁড়িয়েছিল। সাহেব তাতে উঠে বসলেন। আমি সমস্ত শহর মাড়িয়ে যখন বাড়ি ফিরলাম, তখন ব্যোমকেশ আরাম কেদারার উপর লম্বা হয়ে পড়ে সিগারেট টানছিল। আমি তার সামনে চেয়ার টেনে বসে বললাম, সাহেব কখন এলে? ব্যোমকেশ ধোঁয়া ছেড়ে বলল, মিনিট 20। আমি বললাম, আমার পিছু নিয়েছিলে কেন? ব্যোমকেশ উঠে বসে বলল, যে কারণে নিয়েছিলুম তা সফল হলো না, 1 মিনিট দেরি হয়ে গেল। তুমি যখন ল্যাম্প পোস্ট ধরে দাঁড়িয়েছিলে, আমি তখন ঠিক তোমার 5 হাত দূরে লেডেলের দোকানের ভেতর জানলার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিল। পথের কাঁটার ব্যাপারই বোধ হয় কিছু সন্দেহ করে থাকবে, বিশেষত তুমি যেরকম ছটফট করছিলে আর 2 মিনিট অন্তর পকেটে হাত দিচ্ছিলে, তাতে সন্দেহ হবারই কথা। তাই সে তখন চিঠিখানা দিলে না।
তুমি চলে যাওয়ার পর আমিও দোকান থেকে বেরিয়েছি, মিনিট 2-3 দেরি হয়েছিল। তারই মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেল। আমি যখন পৌঁছালাম তখন তুমি খাম হাতে করে ইয়ের মতো দাঁড়িয়ে আছো। কি করে খাম পেলে? কি করে পেলাম তা বলার পর ব্যোমকেশ জিজ্ঞাসা করলো। লোকটাকে ভালো করে দেখেছিলে? কিছু মনে আছে? আমি চিন্তা করে বললাম, না, শুধু মনে হচ্ছে তার নাকের পাশে একটা মস্ত আঁচিল ছিল। ব্যোমকেশ হতাশভাবে মাথা নেড়ে বলল, সেটা আসল নয়, নকল, তোমার গোঁফদাড়ির মতো। যাক, এখন চিঠিখানা দেখি। তুমি এর মধ্যেই বাথরুমে গিয়ে তোমার দাড়ি গোঁফ ধুয়ে এসো। মুখে রোমবাহুল্য বর্জন করে স্নান সেরে যখন ফিরলাম তখন ব্যোমকেশের মুখ দেখে একেবারে অবাক হয়ে গেলাম। দুহাত পিছনে দিয়ে সে দ্রুত পদে ঘরে পায়চারি করছে। তার মুখে চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটে উঠছিল যে তা দেখে আমার বুকের ভিতরটা লাফিয়ে উঠছিল। আমি সাগ্রহে জিজ্ঞাসা করলাম, চিঠিতে কি দেখলে? কিছু পেয়েছো নাকি? ব্যোমকেশ উচ্ছ্বসিত আনন্দে আমার পিঠ চাপড়ে বলল, শুধু একটি কথা অজিত, একটি ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিচ্ছু বলবো না। হাওড়ার ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছো? আমার মনের অবস্থা হয়েছিল ঠিক সেরকম। দুদিক থেকে পথ এসছে, কিন্তু মাঝখানটিতে একটুখানি ফাঁক, একটু পন্টুন খোলা। আজ সেই ফাঁকটুকু জোড়া লেগে গেছে। কি করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে? তুমিই পড়ে দেখো। বলেই ব্যোমকেশ খোলা কাগজখানা আমার হাতে দিল। খামের মধ্যে কুৎসিত ছবিটা ছাড়া আর একখানা কাগজ ছিল, তা দেখেছিলাম কিন্তু পড়বার সুযোগ হয়নি। এখন দেখলাম পরিষ্কার অক্ষরে লেখা রয়েছে, আপনার পথের কাঁটা কে, তার নাম ঠিকানা কি, আপনি কি চান পরিষ্কার করে লিখুন, কোনো কথা লুকোবেন না, নিজের নাম সই করবার দরকার নেই। লিখিত চিঠি খামে ভরে আগামী রবিবার 10ই মার্চ রাত্রি 12টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়ে পশ্চিম দিকে যাবেন। একটি লোক বাইসাইকেল চড়ে আপনার সম্মুখ দিয়ে আসবে। তার চোখে মোটর গগল দেখলেই চিনতে পারবেন। তাকে দেখবা মাত্র আপনার চিঠি হাতে নিয়ে পাশের দিকে হাত বাড়িয়ে থাকবেন। বাইসাইকেল আরোহী আপনার হাত থেকে চিঠি নিয়ে যাবে। তারপর যথাসময়ে আপনি সংবাদ পাবেন। পায়ে হেঁটে একা আসবেন, সঙ্গী থাকলে দেখা পাবেন না। 2-3 বার সাবধানে পড়লাম। খুব অসাধারণ বটে এবং যৎপরনাস্তি রোমান্টিক, তাতে সন্দেহ নেই, কিন্তু এতে ব্যোমকেশের আনন্দের কোনো কারণ খুঁজে পেলাম না। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো দেখি? আমি তো এমন কিছু দেখছি না। কিছু দেখতে পেলে না? অবশ্য তুমি কাল যা অনুমান করেছিলে তা বর্ণে বর্ণে মিলে গেছে, তাতে সন্দেহ নেই। লোকটার আত্মগোপন করবার চেষ্টার মধ্যে হয়তো কোনো বদমতলব থাকতে পারে, কিন্তু তাছাড়া আর তো আমি কিছুই দেখছি না। হায় অন্ধ, এত বড় জিনিসটা দেখতে পেলে না? ব্যোমকেশ হঠাৎ থেমে গেল। বাইরে সিঁড়িতে পদশব্দ হলো। ব্যোমকেশ কিছুক্ষণ একাগ্র মনে শুনে বলল, আশু বাবু, এসব কথা ওকে বলার দরকার নেই। বলে চিঠিখানা আমার হাত থেকে নিয়ে পকেটে পড়ল। আশুবাবু ঘরে প্রবেশ করলে তার চেহারা দেখে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। একদিনের মধ্যে মানুষের চেহারা এতখানি পরিবর্তিত হতে পারে তা কল্পনা করাও কঠিন। মাথার চুল এলোমেলো, জামা কাপড়ের পারিপাট্য নেই, গালের মাংস ঝুলে গেছে, চোখের কোণে কালি, যেন হঠাৎ কোনো মর্মান্তিক আঘাত পেয়ে একেবারে ভেঙে পড়েছেন। কাল সদ্য মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার পরেও তাকে এত অবসন্ন ম্রিয়মাণ দেখিনি। তিনি একখানা চেয়ারে অত্যন্ত ক্লান্তভাবে বসে পড়ে বললেন, একটা দুঃসংবাদ পেয়ে আপনাকে খবর দিতে এসেছি ব্যোমকেশ বাবু। আমার উকিল বিলাস মল্লিক পালিয়েছে। ব্যোমকেশ গম্ভীর অথচ সদয় কণ্ঠে বলল, সে পালাবে আমি জানতাম। সেই সঙ্গে আপনার জোড়াসাঁকোর বন্ধুটিও গেছেন, বোধহয় খবর পেয়েছেন। আশুবাবু হতবুদ্ধির মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি আপনি সব জানেন? ব্যোমকেশ শান্ত স্বরে বলল, সমস্ত। কাল আমি জোড়াসাঁকোয় গিয়েছিলাম, বিলাস মল্লিককে দেখেছি।
বিলাস মল্লিকের সঙ্গে ওই স্ত্রীলোকটির অনেক দিন থেকে ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছিল। আপনি কিছুই জানতেন না। আপনার উইল তৈরি করার পরই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে যায়। প্রথমটা বোধহয় কৌতূহল বশেই গিয়েছিল, তারপর ক্রমে যা হয়ে থাকে আর কি। ওরা এতদিন সুযোগের অভাবেই কিছু করতে পারছিল না। আশুবাবু, আপনি দুঃখিত হবেন না, এ আপনার ভালোই হলো। অসৎ স্ত্রীলোক এবং কপট বন্ধুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন, আর আপনার জীবনে কোনো ভয় নেই। এখন আপনি নির্ভয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে পারেন। আশুবাবু ভয় ভয় চোখে তাকিয়ে বলল। তার মানে? ব্যোমকেশ বলল, তার মানে আপনি যা মনে মনে সন্দেহ করেছেন অথচ বিশ্বাস করতে পারছেন না, তাই ঠিক। ওরাই দুজনে আপনাকে হত্যা করার মতলব করেছিল, তবে নিজের হাতে নয়। এই কলকাতা শহরেই একজন লোক আছে যাকে কেউ চেনে না, কেউ চোখে দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র 5 জন নিরীহ নিরপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিলে। আপনাকেও সরাতো, শুধু পরমায়ু ছিল বলে আপনি বেঁচে গেলেন। আশুবাবু বহুক্ষণ দুহাতে মুখ ঢেকে বসে রইলেন। শেষে প্রচন্ড এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, বুড়ো বয়সে সকৃত পাপের প্রায়শ্চিত্ত করছি, কাউকে দোষ দেবার নয়। 38 বছর বয়স পর্যন্ত আমি নিষ্কলঙ্ক জীবন যাপন করছিলাম, তারপর হঠাৎ পদস্খলন হয়ে গেল। একদিন দেওঘরে তপোবন দেখতে গিয়েছিলাম, সেখানে একটি অপূর্ব সুন্দরী মেয়ে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বিবাহে আমার চিরদিনের অরুচি, কিন্তু তাকে বিবাহ করার জন্য আমি একেবারে পাগল হয়ে উঠলাম। শেষে একদিন জানতে পারলাম সে বেশ্যার মেয়ে। বিবাহ হলো না, কিন্তু তাকে ছাড়তেও পারলাম না। কলকাতায় এনে বাড়ি ভাড়া করে রাখলাম। সেই থেকে সেই 12-13 বছর তাকে স্ত্রীর মতোই দেখে এসেছি। তাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলাম, সে তো আপনি জানেন। ভাবতাম সেও আমাকে স্বামীর মতো ভালোবাসে, কোনোদিন সন্দেহ হয়নি। বুঝতে পারিনি যে পাপের রক্তে যার জন্ম সে কখনো সাধ্যী হতে পারে না। যাক, বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম হয়তো পরজন্মে কাজে লাগবে। কিছুক্ষণ নীরব থেকে ভগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন। ওরা তারা কোথায় গিয়েছে আপনি জানেন কি? ব্যোমকেশ বলল, না, আর সে জেনেও কোনো লাভ নেই। নিয়তি তাদের যে পথে টেনে নিয়ে যাচ্ছে সে পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের কাছে হয়তো নিন্দিত হবে, কিন্তু আমি আপনাকে চিরদিন শ্রদ্ধা করব জানবেন। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন, কাদা ঘেঁটেও আপনি নির্মল থাকতে পেরেছেন, এইটি আপনার সবচেয়ে বড় প্রশংসার কথা। এখন আপনার খুবই আঘাত লেগেছে। এরকম বিশ্বাসঘাতকতায় কার না লাগে, কিন্তু ক্রমে বুঝবেন এর চেয়ে ইষ্ট আপনার আর কিছু হতে পারত না। আশুবাবু আবেগপূর্ণ স্বরে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আপনার কাছে আমি যে সান্ত্বনা পেলাম এ আমি কোথাও প্রত্যাশা করিনি। নিজের লজ্জাকর পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতি দেখায় না, তাই তার প্রায়শ্চিত্ত এত ভয়ঙ্কর। আপনার সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গেছে। আর বেশি কি বলবো, চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আশুবাবু বিদায় নেয়ার পর তার অদ্ভুত ট্র্যাজেডির ছায়ায় মনটা আচ্ছন্ন হয়ে রইল। ঘুমোতে যাওয়ার আগে ব্যোমকেশকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম। আশুবাবুকে খুন করবার চেষ্টার পেছনে যে বিলাস উকিল আর ওই স্ত্রীলোকটা আছে, এ কথা তুমি কবে জানলে? ব্যোমকেশ কড়িকাঠ থেকে চোখ নামিয়ে বলল, কাল বিকেলে। তবে পালাবার আগে তাদের ধরলে না কেন? ধরলে কোনো লাভ হতো না, তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণ হতো না। কিন্তু তাদের কাছ থেকে আসল হত্যাকারী গ্রামাফোন পিনের আসামির সন্ধান পাওয়া যেতে পারত। ব্যোমকেশ মুখ টিপে হেসে বলল, তা যদি সম্ভব হতো
তাহলে আমি নিজে তাদের তাড়াবার চেষ্টা করতাম না। তুমি তাদের তাড়িয়েছো? হ্যাঁ, আশুবাবু দৈবক্রমে বেঁচে যাওয়াতে তারা উড়ু উড়ু করছিলই। আমি আজ সকালে বিলাস উকিলের বাড়ি গিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলাম যে আমি অনেক কথাই জানি। যদি এই বেলা সরে না পড়েন তো হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক, সন্ধ্যার গাড়িতেই ভামাল সমেত নিরুদ্দেশ হলেন। কিন্তু ওদের তাড়িয়ে তোমার লাভ কি হলো? ব্যোমকেশ একটা হাই তুলে দাঁড়িয়ে বলল, লাভ এমন কিছু নয়, কেবল একটু দুষ্টের দমন করা গেল। বিলাস উকিল শুধু হাতে নিরুদ্দেশ হওয়ার লোক নন, মোয়াক্কেলের টাকা কড়ি যা তার কাছে ছিল সমস্তই সঙ্গে নিয়েছেন, এবং এতক্ষণে বোধ করি বর্ধমানের পুলিশ তাকে হাজতে পুরেছে। আগে থাকতেই তারা খবর জানতো কিনা। যা হোক, বিলাসচন্দ্রের 2 বছর সাজা কেউ ঠেকাতে পারবে না। যদিও ফাঁসি ছিল তার উচিত শাস্তি, তবু তা যখন উপস্থিত দেয়া যাচ্ছে না, তখন 2 বছরই বা মন্দ কি। পরদিন সকালবেলা একজন অপরিচিত আগন্তুক দেখা করতে এলো। সবেমাত্র চায়ের কাপ নামিয়ে রেখে খবরের কাগজখানা খুলবার জোগাড় করছি, এমন সময় দরজার কড়া নড়ে উঠল। ব্যোমকেশ সচকিত হয়ে বলল, কে? ভেতরে আসুন। একটি ভদ্রবেশধারী সুশ্রী যুবক প্রবেশ করল। দাড়ি গোঁফ কামানো, একহারা ছিপছিপে গড়ন, বয়স 30-এর মধ্যেই। চেহারা দেখলে মনে হয় একজন অ্যাথলেট। সামনে আমাদের দেখে মিষ্টি হেসে নমস্কার করে বলল, কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়। আমি একজন বীমা কোম্পানির এজেন্ট। বলেই অনাহতভাবে একখানা চেয়ার অধিকার করে বসল। ব্যোমকেশ বিরস স্বরে বলল, আমাদের জীবন বীমা করার মতো পয়সা নেই। প্রফুল্ল রায় হেসে উঠল। এক একজন লোক আছে যাদের মুখ দেখতে বেশ সুন্দর, কিন্তু হাসলেই মুখের চেহারা বদলে যায়। দেখলাম প্রফুল্ল রায়েরও তাই হলো। লোকটা বোধহয় অতিরিক্ত পানখোর, কারণ দাঁতগুলো পানের রসে রক্তাক্ত হয়ে আছে। সুন্দর মুখ এত সহজে এমন বিকৃত হয়ে যেতে পারে তা দেখে আশ্চর্য বোধ হয়। প্রফুল্ল রায় হাসতে হাসতে বলল, আমি বীমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বীমার কাজে আপনাদের কাছে আসিনি। অবশ্য আজকাল আমার আসতে দেখলে আত্মীয় স্বজনরাও দৌড়ে খিল দিতে আরম্ভ করছেন। নেহাত দোষ দেওয়াও যায় না, কিন্তু আপনারা নিশ্চিন্ত হতে পারেন, উপস্থিত আমার কোনো দুরভিসন্ধি নেই। আপনার এই নাম তো ব্যোমকেশ বাবু, বিখ্যাত ডিটেকটিভ। আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এলাম, যদি আপত্তি না থাকে। ব্যোমকেশ বেজার ভাবে মুখখানা বাঁকিয়ে বলল, পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনই দিতে হয়। প্রফুল্ল রায় তৎক্ষণাৎ মানিব্যাগ থেকে একখানা 10 টাকার নোট বের করে টেবিলের উপর রেখে বলল, আমার কথা অবশ্যই গোপনীয় কিছু নয়, তবু বলেই অর্থপূর্ণভাবে আমার দিকে তাকালো। আমি উঠবার উপক্রম করছি দেখে ব্যোমকেশ একটু কড়া সুরেই বলল, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনেই বলুন। প্রফুল্ল রায় বলল। বেশ তো বেশ তো, উনি যখন আপনার সহকারী, তখন আর আপত্তি কিসের? আপনার নামটি? মাফ করবেন অজিত বাবু, আপনি যে ব্যোমকেশ বাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। আপনি ভাগ্যবান লোক মশাই, সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে সঙ্গে থাকা। কত রকম বিচিত্র ক্রাইমের মর্মোদ্ঘাটনে সাহায্য করা কম সৌভাগ্যের কথা নয়। আপনার জীবনের একটা মুহূর্ত বোধহয় ডাল নয়। আমার এক এক সময় মনে হয় এই একঘেয়ে বিবাহ কাজ ছেড়ে আপনার মতো জীবনযাপন করতে যদি পারতাম। বলেই পকেট থেকে পানের ডিবা বার করে একটা পান মুখে দিল। ব্যোমকেশ ক্রমেই অধীর হয়ে উঠছিল। বলল, এইবার আপনার পরামর্শের বিষয়টা যদি প্রকাশ করে বলেন তাহলে সব দিক দিয়ে সুবিধে হয়। প্রফুল্ল রায় তাড়াতাড়ি তার দিকে ফিরে বলল, এই যে বলি, আমি বীমা কোম্পানির এজেন্ট, তা তো আগেই শুনেছেন। বোম্বের জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি কাজ করি। কোম্পানির হয়ে 10-12 লাখ টাকার কাজ আমি করেছি, তাই কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতার অফিসে চার্জ দিয়ে পাঠিয়েছেন। গত
8 মাস আমি স্থায়ীভাবে কলকাতাতেই আছি। প্রথম মাস দুই বেশ কাজ চালিয়েছিলাম মশাই, কিন্তু হঠাৎ কোথা থেকে যে এক আপদ এসে জুটলো, কারুর নাম করবার দরকার নেই, কিন্তু অন্য বীমা কোম্পানির একটা লোক আমার পেছনে লাগলো। চুনোপুটির কারবার আমি করি না, 2-4 হাজার কাজ আমার অধীনস্থ এজেন্টরাই করে, কিন্তু বড় বড় খদ্দেরের বেলা আমি নিজে কাজ করি। এই লোকটা আমার বড় বড় খদ্দের ভালো ভালো লাইভ ভাঙাতে আরম্ভ করলো। আমি যেখানে যাই আমার পিছু পিছু সেও সেখানে গিয়ে হাজির হয়। কোম্পানির নামে নানা রকম দুর্নাম দিয়ে খদ্দের ভরকে দেয়। শেষে এমন অবস্থা দাঁড়ালো যে বড় বড় লাইভগুলো আমার হাত থেকে বেরিয়ে যেতে লাগলো। এইভাবে 4-5 মাস কাটলো। কোম্পানি থেকে তাগাদা আসতে আরম্ভ করলো, কিন্তু কি করব, কেমন করে লোকটার হাত থেকে ব্যবসা বাঁচাবো কিছুই ঠিক করতে পারলাম না। মামলা মোকদ্দমা করাও সহজ নয়, তাতে কোম্পানির ক্ষতি হয়, অথচ ছিনে যোগ পেছনে লেগেই আছে। আরো মাসখানে কেটে গেল, লোকটাকে জব্দ করবার কোনো উপায় ভেবে পেলুম না। প্রফুল্ল রায় মানিব্যাগ থেকে খুব যত্নের সঙ্গে দুটো চিরকুট বার করে ছোট টুকরোটা ব্যোমকেশের হাতে দিয়ে বলল, দিন 12-14 আগে এই বিজ্ঞাপনটি হঠাৎ চোখে পড়ল। আপনার নজরে বোধহয় পড়েনি, পড়বার কথাও নয়, কিন্তু 5 লাইনের বিজ্ঞাপন হলে কি হয় মশাই, পড়বা মাত্র আমার প্রাণটা লাফিয়ে উঠল। পথের কাঁটা আর কাকে বলে? ভাবলাম দেখি তো আমার পথের কাঁটা উদ্ধার হয় কিনা। মনের তখন এমনই অবস্থা যে স্বপ্নাদ্য মাদুলি হলেও বোধ করি আপত্তি করতাম না। গলা বাড়িয়ে দেখলাম এ সেই পথের কাঁটার বিজ্ঞাপনের কাটিং। প্রফুল্ল রায় বলল, বললেন তো বেশ মজার নয়? যা হোক, আমি তো নির্দিষ্ট দিনে অর্থাৎ গত শনিবারের আগের শনিবার কদমতলায় কেষ্ট ঠাকুরের মতো ল্যাম্প পোস্ট ধরে গিয়ে দাঁড়ালাম। সে অস্বস্তির কথা আর কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঝি ধরে গেল, কিন্তু কাকস্য পরিবেদনা, কোথাও কেউ নেই। ডিসগাস্টেড হয়ে ফিরে আসছি, হঠাৎ দেখি পকেটে একখানা চিঠি। দ্বিতীয় কাগজখানা ব্যোমকেশকে দিয়ে বলল, এই দেখুন সেই চিঠি। ব্যোমকেশ চিঠিখানা খুলে পড়তে লাগলো। আমি উঠে এসে তার পিঠের উপর ঝুঁকে দেখলাম, ঠিক আমার চিঠির মতোই একই রকম, কেবল রবিবারের পরিবর্তে আগামী সোমবার 11ই মার্চ রাত্রি 12টার সময় সাক্ষাৎ করবার নির্দেশ আছে। প্রফুল্ল রায় একটু থেমে চিঠিখানা পড়বার অবকাশ দিয়ে বলতে লাগলো, একে তো পকেটে চিঠি এলো কি করে ভেবেই পেলাম না, তার উপর চিঠি পড়ে অজানা আতঙ্কে ভেতরটা কেঁপে উঠল। আমি মিস্ট্রি ভালোবাসি না মশাই, কিন্তু এই চিঠির যেন আগাগোড়াই মিস্ট্রি, যেন কি একটা ভয়ঙ্কর অভিসন্ধি এর মধ্যে লুকানো আছে। নইলে সবটাতেই এত লুকোচুরি কেন? লোকটা কে, কিরকম প্রকৃতি কিছুই জানি না, তার চেহারাও দেখিনি, অথচ সে আমাকে রাত দুপুরে একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলছে। ভয়ঙ্কর সন্দেহের কথা নয় কি? আপনি বলুন তো। বলে সে আমার মুখের দিকে চাইল। আমি উত্তর দেওয়ার আগেই ব্যোমকেশ বলল, উনি কি মনে করেন সে প্রশ্ন নিষ্প্রয়োজন? আপনি কোন বিষয়ে পরামর্শ চান তাই বলুন। প্রফুল্ল রায় একটু ক্ষুণ্ণ হয়ে বলল, সেই কথাই তো জিজ্ঞাসা করছি। চিঠির লেখককে চিনি না, অথচ তার ভাবগতিক দেখে সন্দেহ হয় লোক ভালো নয়। এরকম অবস্থায় চিঠির উত্তর নিয়ে আমার যাওয়া উচিত হবে কি? আমি নিজে গত 10-12 দিন ধরে ভেবে কিছুই ঠিক করতে পারিনি, অথচ যেতে হলে মাঝে আর একটা দিন বাকি। তাই কি করব ঠিক করতে না পেরে আপনার পরামর্শ নিতে এসেছি। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, দেখুন, আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারলুম না। আপনি এই কাগজ দুখানা রেখে যান, এখনো যথেষ্ট সময় আছে। কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে যথা কর্তব্য বলে দেব। প্রফুল্ল রায় বলল, কিন্তু কাল সকালে যে আমি আসতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে। আজ রাত্রে সুবিধা হবে নাকি? মনে করুন 8টা কি 9টার সময় যদি আসি। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, না, আজ রাত্রে আমি অন্য কাজে ব্যস্ত থাকব, আমাকেও এক জায়গায় যেতে হবে। বলে ফেলেই হঠাৎ প্রফুল্ল রায়ের দিকে দৃষ্টিপাত করেই কথাটা ঘুরিয়ে নিয়ে বলল, কিন্তু আপনার ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। কাল বিকেল 4টে 4:30টার সময় এলেও যথেষ্ট সময় থাকবে।
বেশ, তাই আসবো। পকেট থেকে আবার পানির ডিবা বার করে দুটো পান মুখে পুরে ডিবাটা আমাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, পান খান কি? খান না। আমরা এক একটা বদভ্যাস কিছুতেই ছাড়তে পারি না। ভাত না খেলেও চলে, কিন্তু পানের অভাবে পৃথিবী অন্ধকার হয়ে যায়। আচ্ছা, আজ উঠি তাহলে। নমস্কার। আমরা প্রতি নমস্কার করলাম। দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে দাঁড়িয়ে বলল, পুলিশে এই বিষয়ে খবর দিলে কেমন হয়? আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নামধাম বিবরণ বের করতে পারে। ব্যোমকেশ হঠাৎ মহা খাপ্পা হয়ে বলল, পুলিশের সাহায্য যদি নিতে চান তাহলে আমার কাছে কোনো সাহায্য প্রত্যাশা করবেন না। আমি আজ পর্যন্ত পুলিশের সঙ্গে কাজ করিনি, করবো না। এই নিয়ে যান আপনার টাকা। বলে টেবিলের উপর নোটখানা আঙুল দিয়ে দেখিয়ে দিল। না না, আমি আপনার মতামত জানতে চেয়েছিলাম মাত্র। তা আপনার যখন মত নেই, আচ্ছা, আসি তাহলে। বলতে বলতে প্রফুল্ল রায় দ্রুত পায়ে বেরিয়ে গেল। প্রফুল্ল রায় চলে গেলে ব্যোমকেশও নোটখানা তুলে নিয়ে নিজের লাইব্রেরি ঘরে ঢুকলো। তারপর জোরে দরজা বন্ধ করে দিল। সে মাঝে মাঝে অকারণে খিটখিটে হয়ে ওঠে বটে, কিন্তু কিছুক্ষণ একা থাকার পর সেই খিটখিটে ভাব এমনি চলে যায়। তা আমি জানতাম। তাই অনেক প্রশ্ন আমার মনে কাঁটার মতো ফুটলেও না পড়া সংবাদপত্রটা তুলে নিয়ে তাতে মনোসংযোগের চেষ্টা করলাম। কয়েক মিনিট পরে শুনতে পেলাম ব্যোমকেশ পাশের ঘরে কথা বলছে। বুঝলাম কাউকে টেলিফোন করছে। দু একটা ইংরেজি শব্দ কানে এলো, কিন্তু কাকে টেলিফোন করছে ধরতে পারলাম না। প্রায় 1 ঘন্টা ধরে কথাবার্তা চলল। তারপর দরজা খুলে ব্যোমকেশ বাইরে বেরিয়ে এলো। যে দেখলাম তার স্বভাব সিদ্ধ প্রফুল্লতা ফিরে এসেছে। জিজ্ঞাসা করলাম, কাকে ফোন করলে? সে কথার উত্তর না দিয়ে ব্যোমকেশ বলল, কাল স্প্ল্যানেট থেকে ফিরবার সময় একজন তোমার পিছু নিয়েছিল জানো? আমি চকিত হয়ে বললাম। না, নিয়েছিল নাকি? ব্যোমকেশ বলল, নিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস! আমি শুধু তাই ভাবছি। বলে নিজের মনে মৃদু মৃদু হাসতে লাগলো। আমাকে অনুসরণ করার মধ্যে এত বড় দুঃসাহসিকতা কি আছে তা বুঝলাম না, কিন্তু ব্যোমকেশের কথা মাঝে মাঝে এমন দুরূহ হেঁয়ালির মতো হয়ে দাঁড়ায় যে তার অর্থবোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। অথচ এ বিষয়ে তাকে প্রশ্ন করাও বৃথা। সময় উপস্থিত না হলে সে কিছুই বলবে না। তাই আমি আর বাক্য ব্যয় না করে স্নান করার জন্য উঠে পড়লাম। দুপুরবেলা ও সন্ধ্যাবেলাটা ব্যোমকেশ নিষ্কর্মার মতো বসেই কাটিয়ে দিল। প্রফুল্ল রায় সম্বন্ধে দু একটা প্রশ্ন করলাম, কিন্তু সে শুনতেই পেল না। চেয়ারে চোখ বুজে পড়ে রইল। শেষে চমকে উঠে বলল, প্রফুল্ল রায়? ও আজ সকালে যিনি এসেছিলেন না, তার সম্বন্ধে এখনো কিছু ভাবিনি। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর নীরবে দুজনে বসে সিগারেট খাচ্ছিলাম। ঘড়িতে ঢং করে 10:30 বাজতেই ব্যোমকেশ চেয়ার থেকে লাফিয়ে উঠে বলল, উঠো বিজয়া, বাঁধো কুন্তল। এবার সাজসজ্জার আয়োজন আরম্ভ করা যাক, নইলে অভিসারিকাদের সংকেত স্থলে পৌঁছতে দেরি হয়ে যাবে। বিস্মিত হয়ে বললাম। সে আবার কি? ব্যোমকেশ বলল, বাহ, পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে হবে, মনে নেই? আমি আশঙ্কায় উঠে দাঁড়িয়ে বললাম, মাফ করো, এত রাত্রে, এই রাত্রে একলা আমি সেখানে যেতে পারবো না। যেতে হয় তুমি যাও। আমি তো যাবই, তোমারও যাওয়া চাই। কিন্তু না গেলে কি নয়? পথের কাঁটার সম্বন্ধে এত মিথ্যে কৌতূহল কেন? তার চেয়ে যদি গ্রামাফোন পিনের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে, তাহলে যে ঢের কাজ হতো। হয়তো হতো, কিন্তু ইতিমধ্যে একটা কৌতূহল চরিতার্থ করলেই বা মন্দ কি? গ্রামাফোন পিন তো আর পালাচ্ছে না। তাছাড়া কাল প্রফুল্ল রায় পরামর্শ নিতে আসবে, তাকে পরামর্শ দেবার মতো কিছু খবর তো চাই। কিন্তু দুজনে গেলে তো হবে না। চিঠিতে যে মাত্র একজনকে যেতে বলেছে। তার ব্যবস্থা আমি করছি। এখন ও ঘরে চলো, সময় ক্রমেই সংক্ষেপ হয়ে আসছে। লাইব্রেরিতে নিয়ে গিয়ে ব্যোমকেশ দ্রুত হাতে আমার মুখসজ্জা করে দিল। দেয়ালে লম্বা আয়নায় উঁকি মেরে দেখলাম সেই গোঁফ এবং ফ্রেঞ্চ কাটদাড়ি। ইন্দ্রজাল প্রভাবে ফিরে পেয়েছি। কোথাও এতটুকু তফাৎ নেই।
আমাকে ছেড়ে দিয়ে ব্যোমকেশ নিজের বেশভূষা আরম্ভ করলো। মুখের কোনো পরিবর্তন করলো না। আলমারি থেকে কালো রঙের সাহেবি পোশাক বের করে পরে ফেললো। পায়ে কালো রবার শোল জুতো পরলো। তারপর আমাকে আয়নার সামনে 5-6 হাত দূরে দাঁড় করিয়ে নিজে আমার পেছনে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, আয়নায় আমাকে দেখতে পাচ্ছ? না। বেশ, এখন সামনের দিকে এগিয়ে যাও। এবার দেখতে পেলে? না। ব্যাস, কাম ফতে। এখন শুধু একটি পোশাক পরতে বাকি আছে। আবার কি? ঘরে ঢুকেই লক্ষ্য করছিলাম ব্যোমকেশের টেবিলের উপর দুটি চীনামাটির প্লেট রাখা আছে। হোটেলে যেমন আকৃতির প্লেটে মাটন চাপ খেতে দেয়া হয় সেরকম। সেই প্লেট একখানা ব্যোমকেশ আমার বুকের উপর উপর করে চেপে ধরে চওড়া ন্যাকড়ার ফালি দিয়ে শক্তভাবে বেঁধে দিল। বলল, সাবধান, খসে না যায়। ওর উপর কোট পরলেই আর কিছু দেখা যাবে না। আমি ঘোর বিস্ময়ে বললাম, এসব কি হচ্ছে? কঞ্চুকি না পড়লে চলবে কেন? ভয় নেই, আমিও পড়ছি। দ্বিতীয় প্লেটখানা ব্যোমকেশ নিজের ওয়েস্টকোটের ভেতরে পরে বোতাম লাগিয়ে দিল। বাঁধবার প্রয়োজন হলো না। এইভাবে বিচিত্র প্রসাধন শেষ করে রাত্রি 11:20 সময় আমরা বেরিয়ে গেলাম। আলমারি থেকে কয়েকটা জিনিস পকেটে পুরতে পুরতে ব্যোমকেশ বলল, চিঠি নিয়েছো? কি সর্বনাশ! নাও নাও, শিগগির একখানা সাদা খামের মধ্যে পুরে নাও। শিয়ালদহের মোড়ের উপরে একটা খালি ট্যাক্সি পেয়ে তাতে চড়ে বসলাম। পথ জনবিরল, দোকানপাট প্রায় বন্ধ হয়ে গিয়েছে। আমাদের ট্যাক্সি নির্দেশ মতো হু হু করে চৌরঙ্গির দিকে ছুটে চলল। কালীঘাট ও খিদিরপুরের ট্রাম লাইন যেখানে বিভিন্ন হয়ে গেছে সেই স্থানে ট্যাক্সি থেকে নামলাম। ট্যাক্সি ভাড়া নিয়ে হর্ন বাজিয়ে চলে গেল। চারদিকে তাকিয়ে দেখলাম প্রশস্ত রাজপথের উপর কোথাও একটি লোক নেই। চতুর্দিকে অসংখ্য উজ্জ্বল দ্বীপ যেন এই প্রাণহীন নিস্তব্ধতাকে আরো ভয়প্রদ করে তুলেছে। ঘড়িতে তখন 12:10 বাকি। কি করতে হবে গাড়িতে বসে পরামর্শ করে নিয়েছিলাম, সুতরাং কথা বলার প্রয়োজন হলো না। আমি আগে আগে চলছিলাম। ব্যোমকেশ ছায়ার মতো আমার পেছনে অদৃশ্য হয়ে গেল। তার কালো পরিচ্ছদ ও শব্দহীন জুতো আমার কাছেও যেন তাকে কায়াহীন করে তুলল। আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে সে আমার ঠিক 6 ইঞ্চি পেছনে চলছে, তবু মনে হলো যেন আমি একা। রাস্তার আলো অতি বিস্তৃত পথকে আলোকিত করেছে বটে, কিন্তু সে আলো খুব স্পষ্ট ও তীব্র নয়। পথের দুই পাশে প্রাসাদ থাকলে আলো প্রতিফলিত হয়ে উজ্জ্বলতর হয়, এখানে তা হচ্ছে না। দুদিকে শূন্যতা যেন আলোর অর্ধেক তেজ গ্রাস করে নিচ্ছে। এই অবস্থায় সামনে থেকে এসে কারো বোঝার সাধ্য নেই যে আমি একা। আমার পেছনে আরেকটি অন্ধকার মূর্তি নিঃশব্দে চলছে। পাশে ট্রাম লাইনে ট্রামের যাতায়াত বহু পূর্বে বন্ধ হয়ে গেছে। এদিকে রেসকোর্সের সাদা রেলিং একভাবে চলছে। আমি রাস্তার মাঝখান ধরে হেঁটে চললাম। দূরে পেছনে একটা ঘড়িতে ঢং ঢং করে মধ্যরাত্রি ঘোষিত হলো। সঙ্গে সঙ্গে শহরের অন্য ঘণ্টাগুলো বাজতে আরম্ভ করলো। মধ্যরাত্রির স্তব্ধতা নানা প্রকার সুমিষ্ট শব্দে ঝঙ্কৃত হয়ে উঠল। ঘড়ির শব্দ মিলিয়ে যাওয়ার পর কানের কাছে ফিস ফিস করে ব্যোমকেশ বলল, এইবার চিঠিখানা হাতে নাও। ব্যোমকেশ যে পেছনে আছে তা ভুলেই গিয়েছিলাম। চমকে পকেট থেকে খামখানা বার করে হাতে নিলাম। আরো 6-7 মিনিট চললাম। খিদিরপুর পৌঁছতে তখনও প্রায় অর্ধেক পথ বাকি আছে। এমন সময় সামনে বহু দূরে একটা ক্ষীণ আলোকবিন্দু দেখে সচকিত হয়ে উঠলাম। কানের কাছে শব্দ হলো, আসছে, তৈরি থাকো। আলোকবিন্দু উজ্জ্বলতর হতে লাগলো। মিনিট খানেকের মধ্যে দেখা গেল পিচ ঢালা কালো রাস্তার উপর কৃষ্ণ রঙের একটা বস্তু দ্রুত বেগে অগ্রসর হয়ে আসছে। কয়েক মুহূর্ত পরে বাইসাইকেল আরোহীর মূর্তি স্পষ্ট হয়ে উঠল। আমি দাঁড়িয়ে পড়ে খাম সমেত হাতখানা পাশের দিকে বাড়িয়ে দিলাম। সম্মুখে বাইসাইকেলের গতিও মন্থর হলো।
রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। বাইসাইকেল 25 গজের মধ্যে আসলো। তখন দেখতে পেলাম কালো শুট পরা আরোহী সম্মুখে ঝুঁকে মোটর গগলের ভেতর দিয়ে আমাকে অপলকভাবে তাকিয়ে আছে। মধ্যম গতিতে সাইকেল যেন আমাকে লক্ষ্য করে অগ্রসর হতে লাগলো। আমাদের মধ্যে আর 10 গজ মাত্র ব্যবধান। তখন কড়াং কড়াং করে সাইকেলের ঘন্টি বেজে উঠল। সঙ্গে সঙ্গে বুকে দারুণ ধাক্কা খেয়ে আমি প্রায় উল্টে পড়ে গেলাম। আমার বুকে বাঁধা প্লেটটা শতখণ্ডে ভেঙে গিয়েছে বুঝতে পারলাম। তারপর নিমেষের মধ্যে একটা কাণ্ড ঘটে গেল। আমি ঢলে পড়তেই ব্যোমকেশ বিদ্যুৎ বেগে সামনে লাফিয়ে পড়ল। বাইসাইকেল আরোহী আমার পেছনে আরেকটা লোকের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তবু সে পাশ কাটিয়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। ব্যোমকেশ তাকে এক ঠেলায় বাইসাইকেল সমেত ফেলে দিয়ে বাঘের মতো তার ঘাড়ে লাফিয়ে পড়ল। আমি মাটি থেকে উঠে ব্যোমকেশকে সাহায্য করার জন্য উপস্থিত হয়ে দেখলাম সে প্রতিপক্ষের বুকের উপর চেপে বসে আছে এবং 2 বজ্রমুষ্টিতে তার 2 কবজি ধরে আছে। বাইসাইকেলখানা একধারে পড়ে আছে। আমি পৌঁছতেই ব্যোমকেশ বলল, অজিত, আমার পকেট থেকে সিল্কের দড়ি বার করো, এর হাত দুটো বাঁধো খুব জোরে। লিকলিকে সরু রেশমের দড়ি ব্যোমকেশের পকেট থেকে বের করে মাটিতে পড়ে থাকা লোকের হাত দুটো শক্ত করে বাঁধলাম। ব্যোমকেশ বলল, ব্যাস হয়েছে। অজিত, ভদ্রলোককে চিনতে পারছো না? ইনি আমাদের সকালবেলার বন্ধু প্রফুল্ল রায়। আরো ঘনিষ্ঠ পরিচয় যদি চাও, ইনি গ্রামাফোন পিন রহস্যের মেঘনাদ। বলেই তার চোখের গগল খুলে ফেলল। তারপর আমার মনের অবস্থা কেমন হলো তা বর্ণনা করা নিষ্প্রয়োজন। কিন্তু সেই অবস্থাতে থেকে প্রফুল্ল রায় হিংস্র দাঁত বের করে হেসে বলল, ব্যোমকেশ বাবু, এবার আমার বুকের উপর থেকে নেমে বসতে পারেন, আমি পালাবো না। ব্যোমকেশ বলল, অজিত, এর পকেটগুলো ভালো করে দেখে নাও তো, অস্ত্র শস্ত্র কিছু আছে কিনা। এক পকেট থেকে আমরা অপেরা গ্লাস এবং অন্য পকেট থেকে পানের ডিবা বের করলাম। আর কিছুই নেই। ডিবা খুলে দেখলাম তার মধ্যে তখনও গোটা চারেক পান রয়েছে। ব্যোমকেশ বুকের উপর থেকে নামলে প্রফুল্ল রায় উঠে বসল। ব্যোমকেশের মুখের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে চেয়ে থেকে আস্তে আস্তে বলল, ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ আমি আপনার বুদ্ধিকে অবজ্ঞা করেছিলাম, কিন্তু আপনি করেননি। শত্রুর শক্তিকে তুচ্ছ করতে নেই, এই শিক্ষা একটু দেরিতে পেলাম। কাজে লাগাবার ফুরসত হলো না। বলেই ক্লিষ্টভাবে হাসল। ব্যোমকেশ নিজের বুক পকেট থেকে একটা পুলিশ হুইসেল বার করে তাতে ফু দিল। তারপর আমাকে বলল, অজিত, বাইসাইকেলখানা তুলে সরিয়ে রাখো, কিন্তু সাবধান, ওর ঘন্টিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। প্রফুল্ল রায় হাসল। সবই জানেন দেখছি, আপনি অসাধারণ লোক। আপনাকেই ভয় ছিল, তাই তো আজ এই ফাঁদ পেতেছিলাম। ভেবেছিলাম আপনি একলা আসবেন, নিভৃতে সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক দিয়েই দাগা ছিলেন। ভালো অভিনয় করতে পারি বলে আমার অহংকার ছিল, কিন্তু আপনি আরো উচ্চ শ্রেণীর আর্টিস্ট। আপনি আমার ছদ্মবেশ খুলে আমার মনটাকে উলঙ্গ করে আজ সকালবেলা দেখে নিয়েছেন, আর আমি শুধু আপনার মুখোশটাই দেখেছিলাম। যাক, গলাটা বেজায় শুকিয়ে গেছে, একটু জল পাবো কি? ব্যোমকেশ বলল। জল এখানে নেই, থানায় গিয়ে পাবেন। প্রফুল্ল রায় ক্লিষ্ট হেসে বলল, তাও তো বটে, জল এখানে পাওয়া যাবে কোথা থেকে? কিছুক্ষণ চুপ করে থেকে পানি ডিবেটার দিকে একটা সতৃষ্ণ দৃষ্টিপাত করে বলল, একটা পান পেতে পারি নাকি? অবশ্য আসামিকে পান খাওয়ানোর রীতি নেই, সে আমি জানি, কিন্তু পেলে তৃষ্ণাটা নিবারণ হতো, এই আর কি। ব্যোমকেশ আমাকে ইঙ্গিত করলো। আমি ডিবা থেকে দুটো পান তার মুখে পুরে দিলাম। পান চিবাতে চিবাতে প্রফুল্ল রায় বলল, ধন্যবাদ, বাকি দুটো আপনারা ইচ্ছা করলে খেতে পারেন। ব্যোমকেশ উৎকণ্ঠভাবে পুলিশের আগমন শব্দ শুনছিল। অন্যমনস্কভাবে মাথা নাড়ল। দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল। প্রফুল্ল রায় বলল, পুলিশ তো এসে পড়লো, আমাকে তাহলে ছাড়বেন না? ব্যোমকেশ বলল। ছাড়বো কি রকম? প্রফুল্ল রায় ঘোলাটে একরকম হাসে
পুনরায় জিজ্ঞাসা করল। পুলিশে দেবেনি? দেব বই কি। ব্যোমকেশ বাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়। আপনি আমাকে পুলিশে দিতে পারবেন না। বলেই রাস্তার উপর ঢলে পড়ল। একটা মোটরসাইকেল সশব্দে এসে পাশে থামল। একজন ইউনিফর্ম পরা সাহেব তার উপর লাফিয়ে পড়ে বলল। হোয়াটসঅ্যাপ ডেট? প্রফুল্ল রায় নিষ্প্রভ চোখ খুলে বলল, এই যে খোদকর্তা দেখছি। টু লেট সাহেব, আমায় ধরতে পারলে না। ব্যোমকেশ বাবু পানটা খেলে ভালো করতেন, একসঙ্গে যাওয়া যেত। আপনার মতো লোককে ফেলে যেতে সত্যি কষ্ট হচ্ছে। হাসবার নিষ্ফল চেষ্টা করে প্রফুল্ল রায় চোখ বন্ধ করল। তার মুখখানা হঠাৎ শক্ত হয়ে গেল। ইতিমধ্যে এক লরি পুলিশ এসে উপস্থিত হলো। কমিশনার সাহেব নিজে হাতকড়া নিয়ে অগ্রসর হতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছ থেকে উঠে দাঁড়িয়ে বলল, হাত করার দরকার নেই, আসামি পালিয়েছে। আমি আর ব্যোমকেশ আমাদের চিরাভ্যস্ত বসবার ঘরটিতে মুখোমুখি চেয়ারে বসলাম। খোলা জানলা দিয়ে সকালবেলার আকাশ ও বাতাস ঘরে ঢুকছিল। ব্যোমকেশ একটি বাইসাইকেলের বেল হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিল। টেবিলের উপর একখানা খাম খোলা অবস্থায় পড়েছিল। ব্যোমকেশ ঘন্টির মাথাটা খুলে ভেতরে যন্ত্রপাতি সব প্রশংস চোখে দেখতে দেখতে বলল, কি অদ্ভুত লোকটার মাথা। এরকম একটা যন্ত্র তৈরি করা যায়, এই কল্পনাও বোধ করি আজ পর্যন্ত কারুর মাথায় আসেনি। এই যে পাকানো স্প্রিং দেখছো, এটি হচ্ছে এই বন্দুকের বারুদ। কি নিদারুণ শক্তি এই স্প্রিং এর, কি ভয়ঙ্কর অথচ কি সহজ। এই ছোট্ট ফুটোটি হচ্ছে নল, যে পথ দিয়ে গুলি বেরোয়। আর এই ঘোড়া টিপলে দু কাজ একসঙ্গে হয়, ঘন্টিও বাজে, গুলিও বেরিয়ে যায়। ঘন্টির শব্দে স্প্রিং এর আওয়াজ চাপা পড়ে। মনে আছে সেদিন কথা হয়েছিল, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে। এই লোকটা যে কত বড় বুদ্ধিমান, সেদিন তার ইঙ্গিত পেয়েছিলুম। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, পথের কাঁটা আর গ্রামাফোন পিন যে একই লোক, এ তুমি বুঝলে কি করে? ব্যোমকেশ বলল, প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ যেন নিজের অজ্ঞাত সারে ও দুটো মিলে এক হয়ে গেল। দেখো, পথের কাঁটা কি বলছে, সে খুব পরিষ্কার করেই বলছে যে যদি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে কোনো প্রতিবন্ধক থাকে, সে তা দূর করে দেবে, অবশ্য কাঞ্চন বিনিময়। পারিশ্রমিকের কথাটা স্পষ্ট উল্লেখ না থাকলেও এটা যে তার অনাহার পরহিতৈষিতা নয়, তা সহজেই বোঝা যায়। তারপর এদিকে দেখো, যারা গ্রামাফোন পিনের ঘায়ে মরেছেন, তারা সকলেই কারুর না কারুর সুখের পথে কাঁটা হয়ে বেঁচেছিলেন। আমি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনের উপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না, সে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু এটাও লক্ষ্য না করে থাকা যায় না, মৃত ব্যক্তিরা সকলেই অপুত্রক ছিলেন। তাদের উত্তরাধিকারী কোনো ক্ষেত্রে ভাগ্নে, কোনো ক্ষেত্রে ভাইপো, কোনো ক্ষেত্রে বা জামাই। আশুবাবু এবং তার রক্ষিতার উপাখ্যান থেকে এই ভাইপো ভাগ্নে জামাইদের মনোভাব কত বোঝা যায় নাকি। তবেই দেখা যাচ্ছে পথের কাঁটা আর গ্রামাফোন পিন বাইরে পৃথক হলেও বেশ স্বচ্ছন্দে অবলীলাক্রমে জোড় লেগে যাচ্ছে। ভাঙা পাথরবাটির দুটো অংশ যেমন সহজে জোড় লেগে যায়। আর একটা জিনিস প্রথম থেকেই আমার দৃষ্টি আকর্ষণ করছিল, একটার নামের সঙ্গে অন্যটার কাজের সাদৃশ্য। এদিকে পথের কাঁটা নাম দিয়ে বিজ্ঞাপন বেরোচ্ছে, আর ওদিকে পথের উপর কাঁটার মতো একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে। মিলটা সহজেই চোখে পড়ে নাকি? আমি বললাম। হয়তো পড়ে, কিন্তু আমার পড়েনি। ব্যোমকেশ অধীরভাবে ঘাড় নাড়িয়ে বলল, এসব তো খুব সহজ অনুমানের বিষয়। আশুবাবুর কেস হাতে আসার প্রায় সঙ্গে সঙ্গে এগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আসলে সমস্যাটা দাঁড়িয়েছিল লোকটা কে। এখানেই প্রফুল্ল রায়ের অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায়কে যারা টাকা দিয়েছে খুন করার জন্য, তারাও জানতে পারেনি লোকটা কে এবং কি করে সে খুন করে। আত্মগোপন করবার অসাধারণ ক্ষমতাই ছিল তার প্রধান বর্ম। আমি তাকে কোশমিন কালেও ধরতে পারতুম কিনা জানি না, যদি না সে আমার মন বোঝার জন্য সেদিন নিজে এসে উপস্থিত হতো।
কথাটা একটু বুঝিয়ে বলি। তুমি যেদিন পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ল্যাম্প পোস্ট ধরে দাঁড়িয়েছিলে, সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তার সন্দেহ হয়। তবু সে তোমাকে চিঠি গুছিয়ে দিয়ে গেলে। তারপর অলক্ষ্যে তোমার অনুসরণ করলে। তুমি যখন এই বাড়িতে এসে উঠলে, তখন তার আর সন্দেহ রইল না যে তুমি আমারই দূত। আশুবাবুর কেস আমার হাতে এসেছে তা সে জানত। কাজেই তার দৃঢ় বিশ্বাস হলো যে আমি অনেক কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কি করতো বলা যায় না, হয়তো এ কাজ ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেত। কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এলো। অর্থাৎ আমি কতটা জানি এবং পথের কাঁটা সম্বন্ধে কি করতে চাই তাই জানতে এলো। এতে তার বিপদের কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায় যে পথের কাঁটা এবং গ্রামোফোন পিন তা জানা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং জানলেও তা প্রমাণ করতে পারতুম না। শুধু একটি ভুল প্রফুল্ল রায় করেছিল। কি ভুল? সেদিন সকালে আমি যে তারই পথ চেয়ে বসেছিলাম, সেটা সে বুঝতে পারেনি। সে যে খোঁজ খবর নিতে আসবেই এ আমি জানতাম। তুমি জানতে, তবে আসবা মাত্র তাকে গ্রেপ্তার করলে না কেন? কথাটা নেহাত ইয়ের মতো বললে অজিত। তখন তাকে গ্রেপ্তার করলে মানহানির মোকদ্দমার খেসারত দেওয়া ছাড়া আর কোনো লাভ হতো না। সে যে খুনি আসামি তার প্রমাণ কিছু ছিল কি? তাকে ধরবার একমাত্র উপায় ছিল যাকে বলে ইন দ্য অ্যাক্ট, রক্তাক্ত হস্তে। আর সেই চেষ্টাই আমি করছিলাম। বুকে প্লেট বেঁধে দুজনে যে গিয়েছিলাম, সে কি মিছিমিছি? যা হোক, প্রফুল্ল রায় আমার সঙ্গে কথা কয়ে বুঝেছে যে আমি অনেক কথাই জানি। শুধু বুঝতে পারলে না যে তাকেও চিনতে পেরেছি। সে মনে মনে ঠিক করলে যে আমার বেঁচে থাকা আর নিরাপদ নয়। তাই সে আমাকে একরকম নিমন্ত্রণ করে গেল, যেন রাত্রে রেসকোর্সের পাশের পথ দিয়ে যাই। সে জানতো একবার আমাকে পাঠিয়ে ঠকেছি, এবার আমি নিজেই যাব। কিন্তু একটা বিষয় তার খটকা লাগলো, আমি যদি পুলিশ সঙ্গে নিয়ে যাই। তাই সে পুলিশের প্রসঙ্গ তুললে। কিন্তু পুলিশের নামে আমি এমনি চটে উঠলাম যে প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল। আমাকে মনে মনে খরচের খাতায় লিখে রাখলে। বেচারা ওই একটা ভুল করে সব মাটি করে ফেললে। শেষকালে তার অনুতাপও হয়েছিল। আমার বুদ্ধিকে অবজ্ঞা করা যে তার উচিত হয়নি, এ কথা সেদিন সে মুক্ত কণ্ঠে স্বীকার করেছিল। কিছুক্ষণ নীরব থেকে ব্যোমকেশ বলল, তোমার মনে আছে প্রথম যেদিন আশু বাবু আসেন, সেদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম বুকে ধাক্কা লাগবার সময় কোনো শব্দ শুনেছিলেন কিনা। তিনি বলেছিলেন বাইসাইকেলের ঘন্টির আওয়াজ শুনেছেন। তখন সেটা গ্রাহ্য করিনি। আমার হাওড়া ব্রিজের ওইখানটাই জোড়া লাগছিল না। তারপর পথের কাঁটারে চিঠি যখন পড়লুম, এক নিমেষে সব পরিষ্কার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলেছিলুম চিঠিতে একটি কথা পেয়েছি। সে কথাটি কি জানো? বাইসাইকেল। বাইসাইকেলের কথা কেন যে তখনো পর্যন্ত মাথায় ঢোকেনি, এটাই আশ্চর্য। বাস্তবিক এখন ভেবে দেখলে বোঝা যায় যে বাইসাইকেল ছাড়া আর কিছুই হতে পারতো না। এমন সহজে অনাড়ম্বর ভাবে খুন করার আর দ্বিতীয় উপায় নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসাইকেল পড়লো। বাইসাইকেল আরোহী তোমাকে সরে যাওয়ার জন্য ঘন্টি দিয়েই পাশ কাটিয়ে চলে গেল। তুমিও মাটিতে পড়ে পটলোট পাতন করলে। বাইসাইকেল আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দুহাতে হ্যান্ডেল ধরে আছে। অস্ত্র ছুড়বে কি করে? তার দিকে কেউ ফিরেও তাকায় না। একবার পুলিশ ভারী বুদ্ধি খেলিয়েছিল, তোমার মনে থাকতে পারে। গ্রামোফোন পিনের শেষ শিকার কেদার নন্দী লালবাজারের মোড়ের উপর মরেছিল। তিনি পড়বামাত্র পুলিশ সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে প্রত্যেক লোকের কাপড় চোপড় পর্যন্ত অনুসন্ধান করে দেখেছিল, কিন্তু কিছুই পেলে না। আমার বিশ্বাস প্রফুল্ল রায়ও সেখানে ছিল এবং তাকেও যথারীতি সার্চ করা হয়েছিল। প্রফুল্ল রায় তখন মনে মনে খুব হেসেছিল নিশ্চয়ই, কারণ বাইসাইকেল বেলের মাথা খুলে দেখবার কথা কোনো পুলিশ তারকার মাথায় আসেনি। বলে ব্যোমকেশ সস্নেহে বেলটি দেখতে লাগলো। টেবিলের ওপর থেকে সরকারি লম্বা খামখানা হাওয়ায় উড়ে আমার পায়ের কাছে পড়লো। সেখানা তুলে টেবিলের উপরে রেখে দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, পুলিশ কমিশনার সাহেব কি লিখেছেন? ব্যোমকেশ বলল, অনেক কথা।
গোড়াতেই আমাকে পুলিশ এবং সরকার বাহাদুরের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন, তারপর প্রফুল্ল রায় আত্মহত্যা করাতে দুঃখ প্রকাশ করেছেন। যদিও এতে তার খুশি হওয়াই উচিত ছিল, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং মেহনত বেঁচে গেল। যা হোক, সরকার বাহাদুরের কাছ থেকে প্রতিশ্রুত পুরস্কার যে আমি শীঘ্রই পাবো তাতে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ সাহেব জানিয়েছেন যে দরখাস্ত করবা মাত্র আমার আর্জি মঞ্জুর হবে। তার ব্যবস্থা তিনি করেছেন। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেনি। জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা লাশ দেখে বলেছে যে এ তাদের প্রফুল্ল রায় নয়, তাদের প্রফুল্ল রায় উপস্থিত কর্ম উপলক্ষে যশোহরে আছেন। সুতরাং বেশ বোঝা যাচ্ছে যে প্রফুল্ল রায় নামটা ছদ্মনাম, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমার কাছে ও চিরকাল প্রফুল্ল রায়ই থাকবে। চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা নিদারুণ কথা লিখেছেন। এই ঘণ্টিটি ফেরত দিতে হবে। এটা নাকি এখন গভর্নমেন্টের সম্পত্তি। আমি হেসে বললাম, ওটার উপর তোমার ভারী মায়া পড়ে গেছে না? কিছুতেই ছাড়তে পারছো না। ব্যোমকেশও হেসে ফেলল। সত্যি, 2000 টাকা পুরস্কারের বদলে সরকার বাহাদুর যদি আমাকে এই ঘণ্টিটা বকশিস করেন, আমি মোটেই দুঃখিত হই না। যা হোক, প্রফুল্ল রায়ের একটা স্মৃতিচিহ্ন তবু আমার কাছে রইল। কি? ভুলে গেলে সেই 10 টাকার নোটখানা? সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবো ভাবছি। তার দাম এখন আমার কাছে 100 টাকারও বেশি। বলে ব্যোমকেশ ঘুঁটিটা সযত্নে আলমারির মধ্যে রাখলো। সে ফিরে এলে আমি তাকে একটা প্রশ্ন করলাম। আচ্ছা ব্যোমকেশ, সত্যি বলো, পানির মধ্যে বিষ আছে তুমি জানতে? ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, জানা এবং না জানার মাঝখানে একটা অনিশ্চিত স্থান থাকে, সেটা সম্ভাবনার রাজ্য। কিছুক্ষণ পরে আবার বলে উঠল, তুমি কি মনে করো প্রফুল্ল রায় যদি সামান্য খুনির মতো ফাঁসি যেত তাহলে ভালো হতো? আমার তা মনে হয় না, বরং এমনি ভাবে যাওয়াটাই তার ঠিক হয়েছে। সে যে কত বড় আর্টিস্ট ছিল, ধরা পড়েও হাত পা বাঁধা অবস্থায় সে তা দেখিয়ে দিয়ে গেছে। স্তব্ধ হয়ে রইলাম। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা দিয়ে যে কোথায় গিয়ে পৌঁছাতে পারে তা দেখলে বিস্মিত না হয়ে থাকা যায় না। চিঠি হয়। ডাকপিয়ন একখানা রেজিস্ট্রি চিঠি দিয়ে গেল। ব্যোমকেশ খাম খুলে ভেতর থেকে কেবল একখানা রঙিন কাগজের টুকরো বার করলো। তার উপর একবার চোখ বুলিয়ে সহাস্যে আমার দিকে বাড়িয়ে দিল। দেখলাম শ্রী আশুতোষ মিত্রের সই করা একখানা 1000 টাকার চেক। শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পথের কাঁটা। গল্প পাঠে আমি বর্ণিতা দেপাল।